আচ্ছা আমরা শুরু, কারো কোনো প্রবলেম নাই? আছে কিনা? নাই। আচ্ছা আমি আর কিছু জিনিস লেয়ার নিয়ে কিছু জিনিস আলোচনা করি, খুব বেসিক লেভেলের কথাবার্তা। আমরা লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আমি এই জিনিসগুলোর কথা বলি নাই মনে হয়, তাই না? লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আমরা বলছি, তাই না? এখানে সেটাতে ক্লিক করলে হয়, অথবা ডাব এন্টার ক্লিক করলে এন্টার করলে নতুন লেয়ার ক্রিয়েট হবে, নাম কিভাবে চেঞ্জ করতে হবে সেগুলো বলছিলাম। এই অপশনগুলা আপনাকে পরবর্তীতে কাজে লাগবে। বলছিলাম কি আমরা লেয়ার অফ করতে বা হইতে পারে অনেক সময় লেয়ার, অনেক সময় আমরা এখানে আরো কিছু অপশন আছে লেয়ারের, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আপনাকে কাজে লাগায়া কাজটাকে সহজ করতে হবে আর কি। এখন লেয়ার অফ এবং লেয়ার ফ্রিজ এই দুইটা জিনিসের মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে। এই যে লেয়ার অফ এবং লেয়ার ফ্রিজ করা, দুইটার মধ্যে পার্থক্যটাকে আমি একটা প্রজেক্টের ছবি দিয়ে বুঝাই, তাইলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমরা গত ক্লাসে রিড অনলি ফাইলের প্রবলেমটা বলছিলাম, তাই না? আচ্ছা দেখেন, এখানে অনেক সময় আমরা কি করতে হবে, আমরা বলছিলাম আমি প্রত্যেকটা প্রজেক্টে আপনি যখন কাজ করবেন অবশ্যই প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার মেনটেন করে কাজ করবেন, ঠিক আছে? লেয়ার মেনটেন করে আপনারা লোকেশন চেঞ্জ করেন নাকি? এখানে আমরা বলছি কি, এই যে অনেক সময় আমরা একটা প্ল্যানের মধ্যে অনেক কাজ করে ফেলতে পারি। যে এখানে যদি আমি একটু লেয়ার অন করে দেখবেন যে এখানে ট্যাক্স আছে, যেমন ট্যাক্স আর ফার্নিচার একটা আরেকটার উপর কি করছে, ওভারল্যাপ করছে, তাই না? কারণ আমি নরমালি আমরা এটাকে আরেকটা কপি করে তারপর ট্যাক্স লিখলে আলাদা করে লিখতাম, সেটা কি একটা ওয়ে হইতো। কিন্তু আমরা কি করছি, এই প্ল্যানের মধ্যে একই প্ল্যানের মধ্যে আমরা ট্যাক্স গুলো অ্যাড করছি, ফার্নিচার গুলো অ্যাড করছি, এখানে আরো কিছু আরেকটা অপশন আসার কথা, যেটা ডাইমেনশন হয়তো এখানে ডাইমেনশনের ব্যাপারটা এখানে নাই আর কি, হয়তো ডাইমেনশন আমরা অ্যাড করি নাই আর কি। তাহলে এরকম হইতে পারে, যেমন এখানে ডাইমেনশন গুলো আছে, তাহলে একটা ড্রয়িং এর মধ্যে আমার ফার্নিচারও আছে, ট্যাক্সও আছে, আবার ডাইমেনশন আছে। এখন আমি যদি চাই যে আমার যখন প্রিন্ট দিব এখানে ফার্নিচার গুলা থাকবে না, শুধুমাত্র ট্যাক্স এবং ডাইমেনশন থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, ফার্নিচার গুলাকে অফ করতে হবে, ঠিক আছে? ফার্নিচারে অফ করতে হবে। ফার্নিচার এখানে তো অনেক ধরনের ফার্নিচার আছে, আমরা বলছিলাম কি অবশ্যই সকল ফার্নিচারকে আমরা কি করব, একটা লেয়ারে রাখবো। যখন আমি এটাতে ক্লিক করছি এখানে ফার্নিচার নামে একটা লেয়ার আছে, ঠিক আছে? তাহলে ফার্নিচারের জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করছি, এবং যদি আমরা খেয়াল করি এই যে ফার্নিচারের লেয়ার, এটাকে আমি যদি এখানে ক্লিক করি, যেটাতে সকল ফার্নিচার আমার কি এখান থেকে চলে গেছে। কেন ফার্নিচার সব ফার্নিচার গেছে? কারণ প্রত্যেকটা ফার্নিচার একটা লেয়ার আছে, ঠিক আছে? এখন দেখেন আমার ফার্নিচার নাই, কিন্তু আমার ডাইমেনশন এবং ট্যাক্স আছে, ঠিক আছে? হয়তো আমরা কি এটা এইভাবে না দিয়ে আমরা প্রিন্ট করার সময় এটাকে কি যদি চাইতাম যে এটা মিডলে রেখে প্রিন্ট দিব, তখন আমরা মিডলে রাখবো আর কি। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখানো, ঠিক আছে? তো এরকম হইতে পারে যে ডাইমেনশন দেখাচ্ছে আবার ট্যাক্সে থাকবে, ফার্নিচার কি হবে না, প্রিন্টে আসবে না। তখন আমরা প্রিন্ট করার সময় কি করে দিব, শুধুমাত্র ওই লেয়ারটা, যে লেয়ারটাকে আমরা প্রিন্টে আনতে চাচ্ছি না সেই লেয়ারটাকে কি করে দিব, অফ করে দিব। আমরা যখন প্রিন্টে যাব তখন ওই জিনিসটা আর কিসে আসবে না, প্রিন্টে আসবে না, বুঝতে পারছেন? লেয়ার অফ। আবার কাজ করার সুবিধার জন্য আমরা অনেক সময় কি ওই লেয়ারটাকে অফ করে, একটু মনে করেন হিজিবিজি দেখা যাচ্ছে, তার আমি ওই লেয়ারটাকে অফ করলাম, তারপরে আমি ট্যাক্স গুলা লিখলাম, তারপরে এগুলা এডিট করবো আর কি, ঠিক আছে? তো লেয়ার অফ করে আমরা কাজ করে থাকি। এখন লেয়ার অফ এবং ফ্রিজের মধ্যে পার্থক্য কি? দেন আমরা এখানে আমি লেয়ার অফ করলাম, আর এখানে যে ফ্রিজ করলাম, এটা পাশেরটা ফ্রিজ, তাও কি হচ্ছে, এখান থেকে চলে গেছে, দেখছেন? দুটার কাজে কি সেম হচ্ছে, এটাও প্রিন্টে আসবে না। লেয়ার, তাহলে লেয়ারকে অফ করা এবং ফ্রিজ করা দুটো অপশন কেন রাখছে, তাই না? একটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখন কাজ করি, যেমন আমি কিছু নতুন কাজ করলাম, আবার আমরা কি করি, সেভ করি না? হ্যাঁ, এখন একটা ফাইল এরকম আপনি কাজ করছেন, এখানে 80টা ড্রয়িং আছে সাপোজ, এরকম করতে করতে একটা ফাইলের মধ্যে কি হয়ে গেছে, 80টা ড্রয়িং হয়ে গেছে। এখন আপনার প্রসেসর যদি একটু দুর্বল হয়, আপনি যদি কন্ট্রোল এস দেন, হয়তো আপনার প্রসেসর দুর্বল হওয়ার কারণে বা র্যাম কম হওয়ার কারণে আপনার এটা সেভ হইতে হয়তো 20-30 সেকেন্ড লেগে যাচ্ছে, তাই না? হইতে পারে। তো আপনার জন্য এটা কি হইতে পারে, একটা বিরক্তির কারণ হতে পারে যদি আপনার প্রসেসর বা এগুলো যদি একটু দুর্বল থাকে, অনেকের এরকম থাকে। তাহলে এখন আমি যদি লেয়ার অফ করি, তাহলে কি হচ্ছে, শেপ দেখাবে না এবং প্রিন্ট আসবে না, এটা একটা ব্যাপার। কিন্তু যখন আপনি সেভ করবেন, ওই যে লেয়ার যেগুলো আছে ওদেরকে সহ আবার সে সেভ করার জন্য কি করবে, টাইমটা নষ্ট করবে বা টাইম দিবে, ওদেরকে আবার নতুন করে কি সেভ করার জন্য সময় দিবে। কিন্তু আপনি যদি কোনো লেয়ারকে ফ্রিজ করে রাখেন, তাহলে অবজেক্টটা তো এখানে দেখাও যাবে না, আবার কোথায় আসবে না, প্রিন্টে আসবে না। এটার আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন সেভ করবেন ওই যে লেয়ারটাকে ফ্রিজ করে রাখছেন, ওরা তো একবার অটোমেটিক কি হয়ে আছে, সেভ অবস্থায় আছে। তাহলে যখন আপনি কন্ট্রোল এস দিচ্ছেন বা আবার সেভ করতেছেন কাজ করার পরে, তাহলে যে লেয়ারটাকে ফ্রিজ করে রাখছেন ওটাকে সে কি করবে না, সেভ করার জন্য
টাইমটা নষ্ট করবেন, তখন আপনার সেভটা আর কি হবে, ফাস্ট হবে। ঠিক আছে, তাহলে লেয়ার অফ এবং ফ্রিজের মধ্যে জাস্ট বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। কারণ আমরা সাধারণত এই জন্য অনেকে দেখবেন ফ্রিজ করে না আর কি। কেন? আপনার আমার এখানে যদি আমি কন্ট্রোল এস দিই, এটা যে আমার সেভ হচ্ছে এটা আমি বুঝতেও পারবো না, যে যদি আপনার কি হয়, আপনার প্রসেসর কি হয়, ভালো হয় বা র্যাম ট্যাম ভালো হয় থাকে, তাই না? তখন আপনার ফ্রিজ করেন, আমরা সেজন্য লেয়ার অফ করে কাজ করে আর কি, লেয়ার অফ করার দরকার পড়লে। তো ফ্রিজ কখন করবেন? যদি এরকম হয় যে আপনার প্রসেসর কম্পিউটার একটু স্লো কাজ করতেছে, সেভ করতে গিয়ে কিছু সময় আপনার কি হচ্ছে, সে সময় নষ্ট করতেছে, তখন আপনি যে লেয়ারে কাজ করতেছেন আপাতত ওই লেয়ারকে কি করে দিবেন, ফ্রিজ করে দিবেন। ফ্রিজ করে দিলে কি হবে, সে সেভ করার সময় যখন কি করবে না, ওই লেয়ার গুলোকে নিয়ে আর কি করবে না, মাথা ঘামাবে না। ঠিক আছে, পার্থক্য বুঝছেন দুইটার মধ্যে? লেয়ার অফ অন অফ করা। আচ্ছা, এখন আমি লেয়ার অফ করে দিছি। এখন এরকম হইতে পারে একটা প্রজেক্টে আপনি অনেকগুলো লেয়ার অফ করে রাখছেন, কাজ করতে গিয়ে অনেকগুলো লেয়ার কি করছেন, অফ করছেন। এখন আবার অন করা দরকার, তাই না? আমরা কি এখানে গিয়ে গিয়ে সবগুলো খুঁজে খুঁজে একটা একটা অন করব না, আমরা সহজে অন করতে পারি এই যে নিচে অপশন গুলা দিয়ে। এটা হচ্ছে অল লেয়ার অন। দেখেন, এটা আমি এগুলো একটু আলোচনা করে যাচ্ছি আর কি, অন্য কিছুতে যাওয়ার। যেমন আমি এখানে যখন ক্লিক করব টার্ন অল লেয়ারস অন, তাহলে এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার আমার সবগুলাকে সব লেয়ার চলে আসবে যদি অফ করা থাকে। কি করা থাকে? অফ করা থাকে। আমার ফার্নিচার গুলো আসছে কেন আসে নাই? কারণ সে ফ্রিজ করা আছে। ঠিক আছে, যে আনফ্রিজ, এটা হচ্ছে আনফ্রিজ করা এই অপশনটা। ঠিক আছে, যে আপনাকে যদি অফ থাকে অল লেয়ার অন আর অন লেয়ার আনফ্রিজ করা। ঠিক আছে, তাহলে আমার এই ফার্নিচারটা আসছে। দুইটা অপশন আমরা বুঝলাম। মাঝখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আইসোলেট আর আনআইসোলেট। এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, এটা আমরা যখন কলাম লেআউট বা এদিকে যাবো তখন কথা আসবে আর কি। তাহলে কোনো একটা লেয়ার অফ করতে হচ্ছে, ঠিক আছে, বা একাধিক লেয়ার অফ করতে হচ্ছে। এখন আপনার যখন প্রজেক্টে কাজ করবেন দেখবেন এই অনেকগুলো লেয়ার আছে, আপনার 100টা 150টা 120টা এরকম কি হয়ে যেতে পারে, লেয়ার থাকতে পারে। এখন আপনি লেয়ার অফ করার জন্য এদের মধ্যে থেকে খুঁজে বের করা আপনার জন্য কি হবে, টাফ হবে না? যে 100টা 20টার মধ্যে কোনটা কোথায় আছে খুঁজে বের করলাম, একটা একটা অফ করলাম। সেটা না করে আমরা কি করি, লেয়ার অফ করার জন্য যদি অবজেক্ট থাকে, এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল হবে কখন, এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল হবে তখনই যখন কোনো একটা লেয়ারে অবজেক্ট থাকবে। অলরেডি ওই লেয়ারে কিছু অবজেক্ট আমরা কি করছি, ড্র করে রাখছি, তখন এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাই যে লেয়ার অফ, এটা কি অফ, লেয়ার অফ। আমরা ওখানে না করে এই যে এটাতে ক্লিক করে আমি যদি এসে এখানে যে কোনো একটা ওই লেয়ারের যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করলে ওই লেয়ারটা কি হয়ে যাবে, অফ। যেমন ফার্নিচারে ক্লিক করলাম, তাহলে ফার্নিচার লেয়ারটা কি হয়ে গেছে আমার, অফ হয়ে গেছে। সাপোজ আমি এখানে ডাইমেনশনে ক্লিক করলাম, তাহলে ডাইমেনশন পুরো লেয়ারটাই কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। আমরা যদি এখানে খেয়াল করে দেখবেন যে ডাইমেনশনের যে লেয়ারটা, যে অবজেক্টটা যে লেয়ারে ছিল, কারণ ডাইমেনশনের জন্য যদি আপনি একাধিক লেয়ার ক্রিয়েট করে রাখেন তাহলে হবে, তখন কি হবে, হয়তো যে লেয়ারটাতে ক্লিক করছেন ওই লেয়ারটা অফ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? তাহলে কখনো কাজের ক্ষেত্রে যদি হয় যে আপনার অবজেক্ট আছে, কোন একটা লেয়ার অফ করতে হচ্ছে, আপনার ওখানে এসে গিয়ে আর খুঁজে বের করে অফ করার দরকার নেই। কি করবেন, এই কমান্ডটা ইউজ করবেন। এখানে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে যাকে যে অবজেক্টটা লেয়ারটা অফ করতে চাচ্ছেন সেই অবজেক্টের যে কোনো একটা অবজেক্টে ক্লিক করবেন, তাহলে ওই লেয়ারটা কি হয়ে যাবে, পুরো অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার সকল লেয়ারকে অন করতে চান, কি করবেন, এখানে ক্লিক করবেন, অল লেয়ার, টার্ন অল লেয়ার অন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন এরকম হতে পারে যে আপনি ভুলে কোনো কারণে একটা অবজেক্ট অন্য একটা লেয়ারে এঁকে ফেলছেন। কি করছেন, সাপোজ আমি এই সব ওগুলা, এই ড্রয়িং গুলা অন্য একটা লেয়ারে এঁকে ফেলছি। কোন লেয়ার রাখছি, হয়তো 0 লেয়ার রাখছি, তাই না? এখন আমরা এই অবজেক্ট গুলো কিসের জন্য আছি, ওয়াল, তাই না? তাহলে এদেরকে কোথায় কোথায় আঁকার কথা ছিল, ওয়াল লেয়ারে। তাহলে আমরা যখন ভুলে আপনি অন্য একটা লেয়ারে এঁকে ফেলছেন, ওই অবজেক্টকে আপনার যে লেয়ারটা আছে সেই লেয়ারে নিতে চাইলে কি করতে হবে, শিফট করতে হবে। দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ওই অবজেক্ট গুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে লেয়ার আপনি শিফট করতে চাচ্ছেন সেই লেয়ারে ক্লিক করবেন, তাহলে আমার অবজেক্টটা কি হয়ে যাবে, ওই আপনার লেয়ারে চলে আসবে। অবশ্যই কি আগে সিলেক্ট করে তারপর করতে হবে। ওকে, এটা একটা প্রসেস। কোথেকে করলাম, লেয়ারে গিয়ে, অথবা লেয়ার প্রপার্টিজ থেকে করতে পারি, এখান থেকে আমরা করে দিতে পারি, তাই না? এই যে লেয়ার প্রপার্টিজ এসে আমার 0 লেয়ারে ছিল, আমি এটাকে কোন লেয়ারে পাঠিয়ে দিতে পারি, এই লেয়ারেও পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা একটা প্রসেস। তো আমরা এই ছাড়াও আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি প্রপার্টিজ প্যালেটের মাধ্যমে। এই যে প্রপার্টিজ প্যালেটের মাধ্যমে, এখানে না, কি করব, আমরা প্রপার্টিজ প্যালেটকে এখানে ডকিং করাতে দেখাইছিলাম, তাই না? কিভাবে ডকিং করতে এগুলো দেখাচ্ছে। এই যে প্রপার্টিজ অবজেক্টগুলো সিলেক্ট করবেন, যাকে লেয়ার চেঞ্জ করতে যাচ্ছেন, এই অবজেক্টকে এখানে প্রপার্টিজে এসে দেখেন এখানে অবজেক্টগুলোর প্রপার্টিজগুলো শো করবে। এর মধ্যে যে লেয়ার, কোন লেয়ার আছে, এটা এখন 0 লেয়ার। আমি যদি এখানে এসে এই যে ডব্লিউ লেয়ার করে দিই, তারা ডব্লিউ লেয়ারে শিফট হয়ে যাবে। ঠিক আছে,
বুঝতে পারছেন নাকি? অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আপাতত আমরা কিন্তু এখানে সব বাই লেয়ারে রাখার কথা বলছি। আচ্ছা, আরেকটা কাজ গুরুত্বপূর্ণ হবে এখানের মধ্যে, সেটা হচ্ছে সাপোজ আমি এখন আছি কলাম লেয়ারে, ঠিক আছে? কোন লেয়ার আছে? এখানে কলাম লেয়ারে আছি। এখন আমার দরকার হচ্ছে আমি ফার্নিচার বসাবো, ঠিক আছে? তাহলে কোথায় যেতে হবে? আমরা লেয়ার চেঞ্জ করি সাধারণত এখান থেকে ক্লিক করে, তাই না? এখানে খুঁজবো, তারপর চেঞ্জ করব, সেটা আপনার জন্য একটু কি কষ্টকর হয়ে যাবে। আমরা কোন একটা লেয়ারকে কারেন্ট লেয়ার বানাতে চাচ্ছি ইজিলি। সাপোজ আমার এখন এখানে কলাম লেয়ার আছে, আমার অলরেডি আমি এখানে কিছু ফার্নিচার বসাইছি, ঠিক আছে? অবজেক্ট অলরেডি কি আছে? আছে। তাহলে আমি চাচ্ছি আমি ফার্নিচার লেয়ারটাকে কি করব? কারেন্ট লেয়ার করব। কোন? এখানে কারেন্ট লেয়ার, মানে আমি ফার্নিচার বসাতে যাচ্ছি, এখন এখানে কলাম লেয়ার আছে, ফার্নিচার লেয়ারটাকে কারেন্ট লেয়ার করতে যাচ্ছি। আমরা সাধারণত এখান থেকে খুঁজে তারপর ফার্নিচার এফ লিখলে যে ফার্নিচার আসবে, তারপর ক্লিক করব, তারপর কারেন্ট লেয়ার হয়, তাই না? এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে মেক কারেন্ট। এই যে অপশনটা, ঠিক আছে? এই লেয়ারটা এখানে যদি আসেন দেখবেন মেক কারেন্ট। মেক কারেন্ট মানে কি? কোন একটা লেয়ারকে কারেন্ট লেয়ার বানানো, ঠিক আছে? যে মেক কারেন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করে এসে আমাকে কি বলছে? সিলেক্ট হোস্ট লেয়ার উইল বিকাম কারেন্ট। তার মানে এমন একটা অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে যে অবজেক্টের লেয়ারটাকে আপনি কি করতে চাচ্ছেন? কারেন্ট লেয়ার বানাতে চাচ্ছেন। এই যে আমি এসে ফার্নিচারের উপর ক্লিক করলাম, আমার লেয়ারটা এখন কি হয়ে গেছে? ফার্নিচার লেয়ার হয়ে গেছে। ওকে, খেয়াল করেন এখানে কিন্তু আমার ফার্নিচার লেয়ার আছে, কিন্তু এখানে কি আছে? কালারটা বাই লেয়ার নেই, ম্যাজেন্টা কালার আছে। তাহলে আমি ফার্নিচার বসাইলে হয়তো কি কালারটা ওইরকম হয়ে যেতে পারে। তো এখানে অবশ্যই বাই লেয়ার রাখবেন যদি লেয়ার মেইনটেইন করে কাজ করতে চান আর কি। এগুলা প্রপার্টিজ নিয়ে আরো কথাবার্তা আমরা পরে অনেক কথাবার্তা বলবো, আমি প্রপার্টিজের দিকে এখন যাচ্ছি না, ঠিক আছে? আমি আজকে বলতেছি কি লেয়ারের ব্যাপারে। তাহলে কোন একটা লেয়ারকে অবজেক্ট ড্র করছেন, কারেন্ট লেয়ার বানাতে যাচ্ছেন, কি করবেন? জাস্ট এটা ক্লিক করবেন। যেমন আমার ফার্নিচার লেয়ার আছে, আমি এখন ডাইমেনশন দিব। তাহলে যে ডাইমেনশন যে লেয়ারটাকে আমি কারেন্ট লেয়ার বানাতে যাচ্ছি সেটা ক্লিক করলাম, তাহলে লেয়ারটা কি হয়ে গেছে? ডাইমেনশন লেয়ার আছে। এরপর আমরা ডাইমেনশন দিতে পারবো, ঠিক আছে? এটা একটা প্রসেস। এটা কখন ইউজ করতে পারবেন? এটা ইউজ করার জন্য অবশ্যই অবশ্যই যে লেয়ারকে কারেন্ট লেয়ার বানাতে যাচ্ছেন সেই লেয়ারের একটা অবজেক্ট আপনার ড্রয়িং এ থাকতে হবে। ড্রয়িং অবজেক্ট না থাকলে তো আপনি সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? এই সব জিনিসগুলো কিন্তু নির্ভর করতেছে কিসের উপর? ড্রয়িং এ অবজেক্ট থাকার উপরে, ঠিক আছে? আদারওয়াইজ কি আমরা তো ওই যে যেমন আমি এটাতে ক্লিক করলাম, এখন অফ করতে বলতেছে কোন একটা অবজেক্ট, আমি কোন একটা লেয়ার অফ করতে যাচ্ছি, কোন একটা অবজেক্ট না থাকলে কি অফ করতে পারবো এখান থেকে পারবো না, আর তখন আমাকে এখান থেকে অফ করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো অবজেক্ট থাকলে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে কি লক অবজেক্ট। কোন একটা লেয়ারকে আমরা লক সাধারণত এটা করি না, কিন্তু আপনি কখন লক করবেন, ঠিক আছে? দরকার হইতে পারে আর কি অনেক সময়। যেমন আমরা এখানেও আছে যে লক করার অপশনটা, ঠিক আছে? এটা কখন করবেন? যদি আপনি কোন একটা লেয়ারে হয়তো অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস ড্র করে রাখছেন, করে ফেলছেন অলরেডি, একে রাখছেন। এখন যদি কোনো কারণে অনেক সময় আমরা কি হয় ভুলে অনেক সময় ডিলিট হয়ে যায় না, হয়তো একটা কাজ করতে গিয়ে ওইটা ওই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, ভুলে কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে, বা ওই লেয়ারের অবজেক্ট গুলো অটোমেটিক কোনো কারণে সিলেক্ট হয়ে গিয়ে ডিলিট হয়ে গেছে। তাহলে আপনার অনেক কাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যেতে পারে। এখন যদি আপনি কাজ করার পর সাপোজ আমি চাচ্ছি এখানে আমার ফার্নিচার বসানো শেষ, ঠিক আছে? ফার্নিচারের অনেক কাজ করে ফেলছি, এখান থেকে ভুলেও যাতে কোনো কিছু কি না হয়, ডিলিট না হয়, তখন আপনি কি করতে পারেন? ওই লেয়ারটাকে লক করে দিতে পারেন, ঠিক আছে? যেমন আমি একটু দেখাই, যে লক, এটা এখানে অপশন আছে, তাই না? লকের অপশন এখানেও আছে। এই যে ফার্নিচারে এখানে ক্লিক করলে লক হবে, এখানে ক্লিক করলে লক হয়ে যাবে। লক হইলে দেখেন এখানে আমার এটা একটু কি ঝাপসা হয়ে গেছে, মানে একটু কি ঝাপসা হয়ে গেছে। কারণ লক হইলে কি বলছে? আপনি চাইলেও কোনো কিছু কি করতে পারবেন না। দেন আমি যে মাউস এখানে আনার পর এখানে একটা লক সাইন দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে কি অন্য কোনো জায়গায় দেখাচ্ছে না, তাই না? যে অবজেক্টটা শুধুমাত্র লেয়ারটাকে লক করছেন তাকে কি দেখাচ্ছে? লক দেখাচ্ছে। এখন এটাকে যদি আমি সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম, ডিলিট কি চাপি, এই যে ইরেজ করতেছি, ইরেজ হচ্ছে? ইরেজ হবে না, কেন? কারণ আপনি লেয়ারটা কি করে রাখছেন? লক করে রাখছেন। ওকে, এটা অনেক সময় হইতে পারে যে আপনি কিছু অনেক কাজ করে ফেলছেন, কোনো কারণে যদি ভুলেও ডিলিট করতে না চান, লক করতে পারেন। সাধারণত আমরা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না আর কি, ঠিক আছে? এন্ড অফ করে রাখলে তো আপনি কোনো লেয়ারে কাজ করতে পারবেন না। অফ করে রাখলে কি হবে? কোন লেয়ার যদি অফ করে রাখেন, কোন লেয়ার সাপোজ আপনি কি করে রাখছেন? অফ করে রাখছেন। সাপোজ আমি এখানে টেক্সট লেয়ারটাকে অফ করে দিছি, ঠিক আছে? এখন অফ লেয়ার, এখানে আমি টেক্সট লেয়ারটাকে আবার কারেন্ট লেয়ার বানাই দিলাম। এটা আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম মনে, তাই না? কোন লেয়ার যদি কি থাকে, অফ থাকে বা ফ্রিজ থাকে, এমএনওপি, যে খুঁজতে কষ্ট হচ্ছে, তাই না?
এটা এই ডায়লগ বক্স কেন আসছে বলেন তো? কারেন্ট লেয়ার উইল বি টার্ন অফ। আমার অলরেডি লেয়ারটা কি টেক্সটের লেয়ারটা আমি কি অফ করে রাখছি, ঠিক আছে। কারণ কারেন্ট লেয়ারটা অফ থাকলে কি হয়, আমি এই যে দিলাম টার্ন অফ কারেন্ট লেয়ার অফ, কিপ দ্য কারেন্ট লেয়ার অন, অফ করলাম। ওকে, আমার টেক্সট লেয়ারটা কি হয়ে আছে, অফ হয়ে আছে, ঠিক আছে। এখন লেয়ারকে অফ রেখে যদি আপনি কোনো কিছু ড্র করেন, ড্র হবে? হ্যাঁ, ড্র হবে, হ্যাঁ ড্র হচ্ছে, কিন্তু এখান থেকে কি ভিজিবল হচ্ছে না। কেন ভিজিবল হচ্ছে না? কারণ লেয়ারটা তো অফ, ঠিক আছে। আপনি ড্র করছেন কিন্তু কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে, মানে এটা ইনভিজিবল হয়ে গেছে আর কি। তো এইরকম যদি প্রবলেমে পড়েন যে আপনি ড্র করতেছেন, দেখতেছেন কি মনে হচ্ছে না, তাহলে খেয়াল করবেন আপনার ওই লেয়ারটা কি হয়ে আছে কিনা, অফ হয়ে আছে কিনা, ঠিক আছে, অথবা ফ্রিজ হয়ে আছে কিনা, ঠিক আছে। আমরা সকল লেয়ার অফ করলাম, অন করলাম, টার্ন আমরা সকল, আমার সব অন ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন এইসব জিনিসগুলো, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, বুঝতে পারলে ভালো। এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আমি পরে কথাবার্তা বলছিলাম। ওকে, আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যাচ লেয়ার। ম্যাচ লেয়ারটা কি জিনিস? ম্যাচ লেয়ারটা এটা অনেকটা সময় লেয়ার চেঞ্জ করে দেওয়ার মতো। সাপোজ আমি এই অবজেক্ট গুলো আমি অন্য লেয়ারে রাখলাম, এই জিনিসগুলো মাথায় রাখবেন, এটা 0 লেয়ার আছে। ওকে, এখন আমি চাচ্ছি এই যে এটা কোন লেয়ার আছে, অবজেক্ট ডব্লিউ লেয়ার আছে, তাই না? এখন এই অবজেক্টটা কোন লেয়ার আছে আমি হয়তো জানি না। সাপোজ এরকম হইতে পারে, অনেক সময় আপনি বড় বড় কাজ করতে গিয়ে হইতে পারে যে আপনি কোন একটা অবজেক্ট কোন লেয়ার আছে সেটা জানেন না। আর একটা অবজেক্ট ড্র করছি, যেমন এই সার্কেলটা, এই সার্কেলটা কোন লেয়ার, সার্কেলটাকে আমি কোন লেয়ারে পাঠাতে যাচ্ছি, ওয়ালের লেয়ারে পাঠাতে যাচ্ছি, ঠিক আছে। এখন এই যে ওয়ালের এই যে ওয়াল লাইন গুলো যে অ্যাকচুয়ালি ওয়াল লেয়ার আছে কিনা সেটাও জানি না আমি, ঠিক আছে। আমি জাস্ট জানি হচ্ছে এই সার্কেলটাকে এই যে লাইন যে ওয়ালগুলো যে আঁকছি ওইটার লেয়ারে কি করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। তখন আমরা কি করতে পারি, আপনি এখানে এসে সিলেক্ট করে কোন লেয়ার, এখন সিলেক্ট করলাম কোন লেয়ার আছে সেটা তো আমি জানতেছি না, আমি মনে ধরে নিলাম যে এই ওয়ালটা কোন লেয়ার আছে সেটা জানি না, জানতে পারি আমরা খুব ইজিলি, যে ক্লিক করলাম তাইলে আমি জানতে পারতেছি, তাই না। তখন আপনি হয়তো সিলেক্ট করে আগে এখানে এটা কোন লেয়ার আছে সেটা জানতে হচ্ছে, কিন্তু আমি যদি চাই যে না আমি কোন একটা অবজেক্ট কোন লেয়ার আছে সেটা আমার জানার দরকার নেই, শুধু এই অবজেক্টটাকে ওই অবজেক্টের লেয়ারে পাঠিয়ে দিব, তখন আমরা কি করব, এই যে এটা ইউজ করতে পারবেন, ম্যাচ লেয়ার, লেয়ারকে ম্যাচ করে দাও। যে ম্যাচ লেয়ারে ক্লিক করার পর দেখবেন কি বলছে এখানে, সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে। আমি অবজেক্ট সিলেক্ট করলাম, ওকে, এরপর এন্টার দিলাম। এরপর বলছে সিলেক্ট এন্ড ডেস্টিনেশন অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার, মানে কোন লেয়ারে পাঠাতে যাচ্ছি ওই লেয়ারে কোন একটা অবজেক্টকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। সাপোজ আমি এখানে এটাতে এই যে ক্লিক করলাম, দেন এরা কি হয়ে গেছে, এটা ওই লেয়ারে চলে আসে, এই যে ওয়াল লেয়ারে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে কি কোন একটা অবজেক্টকে লেয়ার ম্যাচ করে দেওয়া। ইন কেস ভুলে কোনো কারণে ড্র ওই যে বললাম লেয়ার শিফট করা আর লেয়ার ম্যাচ করা দুটাই কি মোটামুটি সেম, কিন্তু এটা হচ্ছে কি এটার জন্য আপনাকে জানতে হচ্ছে না যে কোন একটা অবজেক্টের লেয়ারটা কোন অবজেক্ট আছে সেটা জানতে হচ্ছে না কি। ক্লিয়ার, বুঝতে পারছেন? কোনটা ম্যাচ প্রপার্টিজ, এখানে দুইটা অপশন, আপনি কোনটার কথা বলছেন? একটা হচ্ছে লেয়ার ম্যাচ করা আর একটা হচ্ছে প্রপার্টিজ ম্যাচ করা। কমান্ডের কথা বলছেন, ম্যাচ ম্যাচ কমান্ড, এটা হচ্ছে প্রপার্টিজ ম্যাচ করা। প্রপার্টিজ ম্যাচ করাটা আর একটু আপডেটেড ব্যাপার, ঠিক আছে। আমি প্রপার্টিজ যখন আসবো তখন এটা নিয়ে কথাবার্তা বলবো। দেখেন, আচ্ছা একটু বলি, যেহেতু কথাবার্তা আসছে, পর আবার মনে না থাকলে তখন কি মনে থাকবে নাকি। আচ্ছা, সাপোজ আমি এটাকে একটা কপি করি, ঠিক আছে, জাস্ট র্যান্ডম আমি একটু বোঝাচ্ছি আর কি। এইটাকে আমি সিলেক্ট করলাম, অন্য একটা লেয়ারে রাখলাম, র্যান্ডম একটা লেয়ারে রাখলাম, ঠিক আছে। কি করছি আমি, আমার এই অবজেক্টটাকে লেয়ার এই অবজেক্টটাকে এই অবজেক্টের লেয়ারে নিয়ে যেতে চাচ্ছি, ঠিক আছে। এখন এটাকে আমি বলছিলাম কি লেয়ার চেঞ্জ করার জন্য আমি কিসের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে লেয়ারের মাধ্যমে করতে পারি, যেখানে লেয়ারের মাধ্যমে করতে পারে যে আমি স্টিয়ার লেয়ারে পাঠিয়ে দিলাম, তাই না, স্টিয়ার লেয়ার খুঁজে আর কি। যদি এটা যে লেয়ারে আছে, এটা কোন লেয়ারে আছে, সরি এটা কোন লেয়ারে আছে, এই যে ওয়াই কিউ টেক্সট, ভুলে যে বললাম ভুলে কোন লেয়ারে করছে, এই ওয়াই কিউ টেক্সট নামের একটা লেয়ারে সে আছে। তাহলে আমি চাচ্ছি এই লেয়ারটা এই অবজেক্টটাকে এই লেয়ারে পাঠাতে, জাস্ট কি করার টার্গেট আমার, লেয়ার চেঞ্জ করা, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, একটা অপশন হচ্ছে আমি এডেটকে সিলেক্ট করে ওই যে ওয়াই কিউ টেক্সট লেয়ার যেহেতু জানছি ওই লেয়ারে পাঠাইতে পারি, তাই না। ওয়াই কিউ টেক্সট কই, কোথায় নিচে আছে নাকি, এই ওয়াই কিউ টেক্সট, ওকে। এটা হচ্ছে কি লেয়ার চেঞ্জ হয়ে গেল, একটা কেস। আচ্ছা, আরেকটা কেস হচ্ছে কি
আমরা ওই যে ম্যাচ করে দেওয়া, ম্যাচ লেয়ার, ঠিক আছে, লেয়ার ম্যাচ করলাম, সকল অবজেক্ট সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম, সরি এটা আমার এন্টার দিতে হবে, তারপর সিলেক্ট করতে হবে, তাই না? এটাও কি লেয়ার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এরকম থাকে আপনার এই অবজেক্টটা ওয়াইকিউ টেক্সট লেয়ারে আছে, ক্লিয়ার, এখানে আপনার প্রপার্টিজ চেঞ্জ করা আছে, এটা এখানে প্রপার্টিজ চেঞ্জ, এটা কোন লেয়ারে আছে, আমি এটাকে একটা লেয়ারে পাঠাই। ম্যাচ প্রপার্টিজটা আরেকটু আপডেট কেন, এই জন্য বললাম, আমরা সাধারণত এই জন্য লেয়ার মানে ম্যাচ লেয়ারটা ইউজ করে না, সবাই বলে ম্যাচ প্রপার্টিজ করা। ম্যাচ প্রপার্টিজ করলে কি হবে, লেয়ারও চেঞ্জ হবে আবার প্রপার্টিজও চেঞ্জ হবে, দুইটা কাজ একসাথে করে, সেজন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাচ প্রপার্টিজ ইউজ করার কথা বলি, কিন্তু এটা ইউজ করে নাই, কারণ আমি একটু দেখাই এটা ব্যাপারটা কি। সাপোজ এটা কোন লেয়ারে আছে, এই সকল ড্রয়িং আমার স্টিয়ার লেয়ারে আছে, ঠিক আছে, এই সব ড্রয়িং আমার স্টিয়ার লেয়ারে আছে, কিন্তু আমার স্টিয়ার লেয়ারে থাকলেও আমার এখানে প্রপার্টিজ এর কালারটা চেঞ্জ করা আছে। এটা তো বুঝছেন নাকি, লেয়ার কোনটাতে, স্টিয়ার লেয়ারে, কিন্তু তার প্রপার্টিজ এর কালারটা অন্যটা আছে, লেয়ারের কালার তার মধ্যে নাই, ঠিক আছে। এখন এটা আছে কোন লেয়ারে, ও আমরা এটা বাই লেয়ার করি, ওকে, বাই লেয়ার করলাম। দেখেন এখানে এখানে এখন যদি আমি কি করি, এদেরকে ম্যাচ লেয়ার করি, কি করতেছি, ম্যাচ লেয়ার, এই ব্যাপারটা বুঝেন। ম্যাচ লেয়ারে ক্লিক করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ডেস্টিনেশন লেয়ার দিলাম, ঠিক আছে, কোনো চেঞ্জ আসছে এখানে, হ্যাঁ চেঞ্জ আসছে না, কি আসে না, আগে এটা কোন লেয়ারে ছিল, এই যে ওয়াইকিউ টেক্সট, কালারের কারণে বুঝেন নেই আর কি, যেহেতু ওয়াইকিউ টেক্সট এবং স্টার এর কালারটা সেম ছিল, আমি একটু ডিফারেন্স দেখাই। দেখেন এখন কোন লেয়ারে, টিভি লেয়ার, এখানে বাই লেয়ার আছে, ওকে, এটা কোন লেয়ারে, স্টার লেয়ার, কিন্তু প্রপার্টিজ এর কালার চেঞ্জ করা আছে, ওকে। তাহলে আমি ম্যাচ লেয়ার করতেছি, ম্যাচ লেয়ার, ম্যাচ লেয়ারে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট করলাম, এন্টার দিলাম, ডেস্টিনেশন লেয়ার সিলেক্ট করলাম, কি কি হয়েছে, লেয়ার চেঞ্জ হয়েছে, ম্যাচ লেয়ার করছি না, এটা লেয়ার আর এদের লেয়ার সেম লেয়ার, স্টিয়ার লেয়ার, লেয়ার চেঞ্জ হয়েছে না, এটা আগে কি লিখছিল টিভি লেয়ার, এখন স্টিয়ার লেয়ার আসছে তো, কিন্তু এটার কালার আর এটার কালার কি সেম, কেন সেম না, কারণ সে এটার প্রপার্টিজ স্টিয়ার লেয়ারে থাকলে তার প্রপার্টিজ এর কালার অন্যটা, কিন্তু এর স্টিয়ার লেয়ারে থাকলেও তার কি, এটা তো আমার লেয়ার ম্যাচ করে দিছে, তাহলে ওইটা ওই লেয়ারের কালার চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি ম্যাচ প্রপার্টিজ করি, ব্যাপারটা কি হবে, এখন কোন লেয়ারে আছে, আবার টিভি লেয়ারে আছে, ওকে। এখন আমি এই যে ম্যাচ প্রপার্টিজটা ইউজ করতেছি, ম্যাচ প্রপার্টিজ, ম্যাচ প্রপার্টিজে যখন ক্লিক করলাম, কি লেখা আসছে ফার্স্টে, সোর্স অবজেক্ট, সোর্স অবজেক্ট মানে কি, কার সাথে ম্যাচ করতে চাচ্ছি, এখানে উল্টা, ওখানে ছিল আগে অবজেক্ট সিলেক্ট তারপর ডেস্টিনেশন লেয়ার, ম্যাচ প্রপার্টিজ এর ব্যাপারটা হচ্ছে কি, আগে সোর্স অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে, সোর্স অবজেক্ট কে, এইটা, ঠিক আছে, আমি ধরলাম এটা সোর্স অবজেক্ট, ওকে। সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, এখানে কিন্তু আর লেয়ার বলে কি বলছে, কারকে আমি এর সাথে ম্যাচ করতে চাচ্ছি কাকে, এখানে আমি সবগুলা সিলেক্ট করে দিলাম। এখন কি হয়েছে, এটার মতো হয়ে গেছে, লেয়ার কি চেঞ্জ হয়েছে, লেয়ারও চেঞ্জ হয়েছে, সিলেক্ট করলাম, যে স্টার লেয়ারও আসছে, লেয়ারও চেঞ্জ হবে, আবার এর যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ সে ধারণ করবে, দুইটা, এটাই বললাম। তা প্রপার্টিজ মানে কি, লেয়ারটাও একটা প্রপার্টিজ, একটা অবজেক্টের প্রপার্টিজ এর মধ্যে কি পড়ে যায়, একটা লাইনকে সিলেক্ট করলাম, প্রপার্টিজ আসলাম, তার প্রপার্টিজ এর মধ্যে কি লেয়ার পড়ে না, লেয়ারও পড়ে, সকল ধরনের এই সব জিনিসগুলো সে ম্যাচ করে দিবে, লেয়ার। আর লেয়ার ম্যাচ লেয়ারটা হচ্ছে কি, অনলি লেয়ার ম্যাচ করবে, কোনো প্রপার্টিজ সে আনবে না, ডিফারেন্স বুঝতে পারছেন। এই জন্য আমরা বলি কি, কোন একটা অবজেক্টের সাথে সাধারণত ম্যাচ করি হচ্ছে ম্যাচ প্রপার্টিজ দিয়ে, আর ম্যাচ প্রপার্টিজ করলে কি হবে, তার সকল ধরনের প্রপার্টিজ এটার মতো করে দিবে। আর লেয়ার ম্যাচ করা হচ্ছে কি, শুধুমাত্র লেয়ারটাকে শিফট করে দেওয়া, প্রপার্টিজ চেঞ্জ করবে না, ক্লিয়ার। তো এগুলা পরবর্তীতে আসবে, আমি এই দিকে এই জন্য যেতে চাই না। তাহলে আমরা পরবর্তীতে যখন দেখবেন এই যে লেয়ার, এই জন্য দেখবেন কেউ এই ম্যাচ লেয়ারের কথা কেউ বলে না, কেন, আমরা অ্যাকচুয়ালি ম্যাচ প্রপার্টিজ দিয়ে সব কাজ করি আর কি। তো এটা কি করে, সকল ধরনের প্রপার্টিজ চেঞ্জ করবে, এটা এই জন্য বললাম প্রপার্টিজ নিয়ে আমরা অনেক কথাবার্তা পরবর্তীতে বলবো। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো নাকি? আচ্ছা যাও, এটা জাস্ট একটা অপশন আছে, সেজন্য আমি দেখাই গেলাম আর কি, ম্যাচ লেয়ার ম্যাচ করে দেওয়া, ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের টপিকসে চলে আসি। আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা অনেক ধরনের টাইপ আছে, আমি পরে ইয়াতে আলোচনা করব। একটা বিল্ডিং এর যখন আপনি প্ল্যানিং শুরু করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে
আমাদেরকে ফার্স্টে স্টেয়ারটা একটু ডিটারমাইন করতে হয়, স্টেয়ারটার লোকেশন এবং স্টেয়ারটা কোন ধরনের আপনি দিবেন। কেন? কারণ এটা যদি আপনি স্টেয়ারের জন্য যদি যথেষ্ট পরিমাণ জায়গা না রাখেন, পরে দেখবেন অনেক বিল্ডিং কি হয়ে যায়, এদের হাইট গুলা মানে একটা কম একটা বেশি এরকম হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় দেখবেন আপনি একটাতে 5 ইঞ্চি দিচ্ছেন আর একটাতে 5.25 দিচ্ছেন, তখন দেখবেন মাঝখানে কোন একটা কি আছে, সবগুলো হয়তো 5-এ আছে, মাঝখানে কোন একটা একটু কম আছে বা বেশি আছে, দেখবেন আপনি উত্তর থেকে ওটাতে কি পাবেন, হোঁচট পাবেন। সামান্য একটা ডিফারেন্স হলে এটাও কি হয়, আমাদের ব্রেনের সাথে পায়ের কি হয়ে যায়, আপনি একটা উঠছেন দুইটা উঠছেন, আপনার ব্রেন চিন্তা করতেছে যে কতটুকু উঠতে হয়, যখনই সে একটু বেশি পাইছে ওটা তো আর উঠাবে না, তখন দেখবেন কি আপনি হোঁচট কাটছেন খাইতেছেন। এই প্রবলেমটা হয় কেন? কারণ আমরা ওই যে ব্রেনের কি করে, তো এই জন্য আমাদেরকে এই জিনিসগুলা খুব পারফেক্টলি যদি আপনি সেট করতে না পারেন, দেখবেন ওঠানামা করতে গিয়ে অনেকে কি হয়, অনেক সময় দেখবেন অনেকে একটা বড় দিছে একটা ছোট গেছে, আপনি নামতে গিয়ে দেখছেন এতক্ষণ নামছেন 5-এ, হঠাৎ করে একটা 5.5 হয়ে গেছে, তখন আপনার কাছে কি হবে, একটু কি আপনি তো পা নামাচ্ছেন ওই যে 5 আর ব্রেন করতেছে 5 পর্যন্ত নামাইতে হবে, দেখছেন এটা কি আরেকটু নিচে হয়ে গেছে, তখন দেখবেন কি একটু পড়ে যাওয়ার মতো ইয়া হয় আর কি। আরেকটা হচ্ছে আমার জায়গার মাপটা ঠিক করতে হয়, ঠিক আছে। এখানের মধ্যে আমরা যেটা বলতে চাচ্ছি, এটাকে কি বলে খারাপ পাশটা রাইজার, আর যেটা আমরা পা যেটা ট্রেড। তাহলে একটা সিঁড়ির মধ্যে একটা সিঁড়ির রাইজারের পরিমাণ এবং আমরা এখান থেকে যদি হিসাব করি এই জায়গার উচ্চতা কত, সেটার উপর নির্ভর করে আমাদের রাইজার কয়টা হবে সেটা নির্ধারণ করি, তাই না। এরপরে এই রাইজার যতটা হবে ট্রেড তার থেকে কয়টা কি হবে, কম হবে না বেশি হবে, একটা কি বেশি হবে, ট্রেড রাইজারের থেকে ট্রেড একটা কি হয়, এটা হচ্ছে ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে। আমরা যদি ডগ লেগ স্টেয়ার কোনটাকে বলে, আমরা যে আমাদের যে বিল্ডিং এর সিঁড়িটা এটাকে কি বলে, ডগ লেগ স্টেয়ার, দুইটা ফ্লাইটের স্টেয়ার থাকবে। তাহলে একটা বিল্ডিং এর কয়টা রাইজার হবে বা থ্রেড হবে সেটা নির্ভর করবে আপনার বিল্ডিং হাইটের উপর। সাপোজ আমার একটা বিল্ডিং এর হাইট হচ্ছে 10 ফিট, প্রত্যেকে হাইট বলতে কোনটা বোঝায়, আমরা এখান থেকে এই ফ্লোরের টপ থেকে অপর ফ্লোরের টপ পর্যন্ত হিসাব করব, ঠিক আছে। কেন? এখানে একটা রাইজার আছে, তাই না। তাহলে এখানে যেহেতু ডগ লেগ স্টেয়ারের মধ্যে আবার এটা হচ্ছে কোন ধরনের, দুইটা সেম দুইটা ভাগে ভাগ হয়েছে, তাই না। দুইটা দুই পাশে উঠছে এবং সেম ফ্লাইটে আমরা ভাগ করছি। তাহলে অবশ্যই এখানে যদি 10 ফিট হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয় ফিট হবে, 5 ফিট হবে, তাই না। 5 ফিট হবে, 10 ফিটকে আমরা দুই ভাগে করে নিলাম আর কি। কারণ 5 ফিট হইল উচ্চতা, এই 5 ফিট উঠতে গিয়ে আপনার রাইজারের হাইট কত হবে সেটার উপর নির্ভর করবে আপনার রাইজার কয়টা হবে, তাই না। এখন রাইজার আমাদের দেশে সাধারণত কত ইউজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 ইঞ্চি ইউজ করে, তাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে 6 ইঞ্চি ইউজ করে। এখন 6 ইঞ্চি অনেকে দেখবেন কমও ইউজ করে, অনেকে বেশি ইউজ করে। এখন আপনি যদি কোন একটা বিল্ডিং এর কমার্শিয়াল বিল্ডিং অনেক 5-6 তলা উঠতে হবে, আপনি যদি এখানে দিয়ে দিয়েছেন 7 ইঞ্চি করে, তাহলে আপনার জন্য তখন একতলা পর্যন্ত হতে ঠিক আছে, কিন্তু 2 তলা 3 তলাতে গিয়ে আপনার জন্য কি হয়ে যাবে, এটা কষ্টসাধ্য হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনাকে রাইজার কি করতে হবে, কম রাখতে হবে। অথবা আপনি একতলা 2 তলায় উঠছেন, আপনি রাইজার দিয়ে দিয়েছেন 7.5 বা 8 করে, 8 ইঞ্চি করে। এখন ইয়াং বয়সে উঠতে পারতেছেন, যখন একটু বয়স্ক হয়ে যাবেন তখন কি আর পারবেন না, তখন আপনার 6 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চিটা কি মনে হবে, অনেক বেশি কষ্টসাধ্য মনে হয়, ঠিক আছে। এই জন্য আমাদের বিল্ডিং এর প্ল্যান করার সময় আপনার বিল্ডিং এর জন্য রাইজার কত হবে এটা আগে নির্ধারণ করতে হবে। এখন রাইজার এবার এমন কম দেওয়া যাবে না, আপনি দিয়ে দিচ্ছেন 3.5-4 ইঞ্চি করে, তাহলে কি হবে, প্রবলেম কি হবে, হ্যাঁ, তাহলে আপনার জায়গা লাগবে বেশি, তাই না। আবার ট্রেডের সংখ্যা বেড়ে যাবে, সেটাও আবার যারা ইয়াং জেনারেশন তাদের জন্য কি বিরক্তির কারণ হতে পারে, তাই না। এই জন্য আমাদের দেশের স্ট্যান্ডার্ড সাধারণত 5 থেকে 6 এরকম ইউজ করে আর কি। তো আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে হচ্ছে কোথায় ইউজ করতেছেন এবং কত তলা উঠতেছেন এবং আপনার জায়গার পরিমাণ কেমন সেটার উপর নির্ভর করে। তাহলে আমার যদি 5 ফিট উঠতে হয়, আমি যদি 6 ইঞ্চি করে রাখি আমার রাইজার হাইট, তাহলে কয়টা রাইজার লাগবে, 5 ফিট উঠতে 6 ইঞ্চি করে কয়টা রাইজার লাগবে, হ্যাঁ 10টা, তাই না। তাহলে থ্রেড কয়টা হবে, 9টা। কেন 9টা? কারণ হচ্ছে আমাদের ইয়ার পরে গিয়ে একটা ল্যান্ডিং থাকে, তাই না। ল্যান্ডিংটাকে তো আমরা থ্রেড বলি না, ঠিক আছে না। তাহলে এখানে কয়টা রাইজার আছে, আমি একটু হিসাব করে, আমি কিন্তু কিভাবে ড্র করছি এটা আপনাদের দেখাবো। ওয়াই কিওয়ার্ডস দিয়ে খুব ইজিলি এই জিনিসগুলা ড্র করা যায়, যেটা ট্রেডিশনালি করা অনেক সময় লাগতো, তাই না। এটা যদি আমি নরমাল আঁকতাম তাহলে কি আমার অনেক সময় লাগতো, কিন্তু আমি ওয়াই কিওয়ার্ডস জাস্ট কি এক ক্লিকে করে ফেলছি, তাই না। এটা আমরা ওয়াই কিওয়ার্ডস এর জন্য যাব আজকে কিভাবে ক্লাসে ওয়াই কিওয়ার্ডস ইনস্টল করব আমরা লাস্টের দিকে দেখব। তাহলে এখানে রাইজার আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা রাইজার। তাহলে থ্রেড কয়টা,
1 2 3 4 5 6 7 8 9 10টা থ্রেড, ঠিক আছে। এখন থ্রেডের মাপটাও আমাদের দেশে সাধারণত এই যে থ্রেড কতটুকু হবে এটার উপর নির্ভর করবে আপনার সিঁড়ি কতটুকু লম্বা হচ্ছে। এখন আমাদের দেশে স্ট্যান্ডার্ড কত ইউজ করে থ্রেডের মাপ 10 ইঞ্চি। এখন 10 ইঞ্চি সবসময় কি 10 ইঞ্চি ইউজ করবেন? হয়তো কিছু ক্ষেত্রে আপনার জায়গা একটু কম ইউজ করতে হচ্ছে, আপনি কত ইউজ করতে পারেন 9 ইঞ্চি ইউজ করতে পারেন, 8 ইঞ্চি ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি 8 ইঞ্চি ইউজ করেন প্রবলেম কি হবে? হ্যাঁ, আপনি ওই যে পা রাখতে তখন আপনার ডিসকমফোর্ট হবে, নামতে গিয়ে একটু কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আবার আপনার জায়গা আছে, আপনি একটু রিল্যাক্সে উঠতে চাচ্ছেন, হয়তো 11 ইঞ্চি হতে পারে। আপনি কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করতেছেন অথবা কোনো কমিউনিটি সেন্টারে করতেছেন, তখন কিন্তু 10 ইঞ্চি রাখতে হবে, কারণ কমিউনিটি সেন্টার অনেক মানুষ উঠানামা করে একসাথে, তাই না? তখন হয়তো একটু কি অনেকে রাইজার থ্রেডটা বড় রাখে আর কি। তাহলে এই যে আমরা রাইজার বা থ্রেড আঁকতেছি এখানে আমাদের এই প্রজেক্টে ছিল, তাই না? এই প্রজেক্টে গেছি, এটা কিন্তু ডগ লেগ স্টেয়ার না। ডগ লেগ হইলে কি হবে? অনলি 2টা ফ্লাইট হবে। এখানে কয়টা ফ্লাইট? ফ্লাইট বলতে বোঝাচ্ছে কি ওই যে ধাপ, এখান থেকে এখানে এসে একটা ল্যান্ডিং আছে এখানে, এরপর আবার এদিক থেকে এখানে কয়টা 2টা ধাপ আছে, আবার এখান থেকে এদিকে একটা ল্যান্ডিং, এরপর এখানে, তার মানে এখানে 3টা কি আছে ফ্লাইট বলতে পারি। তাহলে এইটা হচ্ছে এই ধরনের স্টেয়ারগুলোকে বলে ওপেন নিউয়েল। আপনারা নাম শুনছেন ওপেন নিউয়েল? মানে ওপেন নিউয়েল কেন? এই যে মাঝখানে একটা কি আছে কূপের মতো একটা জায়গা ফাঁকা থাকে, তাই না? এটা থাকে। আবার ডগ লেগ স্টেয়ারেও কিছু পরিমাণ জায়গা অনেক সময় ফাঁকা আছে, যেমন আমাদের বিল্ডিং আমরা ওঠার সময় একটার সাথে একটা ফ্লাইট কি আছে লেগে আছে, দেন এখানে কোনো ফাঁকা আছে? ফাঁকা নেই। অনেক সময় আমরা কি এখানে ময়লা টলা পড়ার জন্য হয়তো 4 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁকা রাখি, কিন্তু ফ্লাইট কয়টা? 2টা, তখন সে কি ডগ লেগ স্টেয়ারে। কিন্তু আমরা যে অনেক সময় ওপেন নিউয়েলে এখানে কি করি, যেমন যেখানে আমি 2টা এক্সট্রা স্টেয়ার ধাপ ইউজ করছি। আরেকটা প্রজেক্ট আমি দিছিলাম এখানে, এটাতে কয়টা? এখানেও 2টা, তাই না? এই যে আমি এখানে 3টা ফ্লাইট কেন করছি, বা এখানে আরো সংখ্যা বাড়তে পারে, অনেক সময় কি আমরা আরো সংখ্যা কি করি বেশি দিই, এটা নির্ভর করবে হচ্ছে কিসের উপর, আপনি কোন দিকে আপনার স্টেয়ারটাকে বাড়াইতে চাচ্ছেন। সাপোজ আমরা এখানে 2টা ধাপ দিছি কেন? কারণ এই দিক থেকে আমি স্টেয়ারটাকে একটু বড় করছি আর কি, ঠিক আছে? এদিকে আমি একটু কম আসি। আমি যদি এই 2টা এখানে না দিতাম তাহলে আমাকে এখানে দিতে হইতো, তাই না? এখানে দিতে হইতো, তাহলে এই 2টার জন্য আমার 10 ইঞ্চি আর ওইদিকে আসতে হতো, তাহলে আমার এদিকে রুমটা আরো 10 ইঞ্চি কি হইতো ছোট হইতো আর কি। আবার অনেক সময় দেখবেন অনেকে 3টা ফ্লাইটে করে যাতে একটু সুন্দর দেখা যায় বিল্ডিংটাকে, মানে স্টেপটা একটু 3টা ফ্লাইট হলে দেখতে সুন্দর দেখা যেতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা ড্র করব সেটা। তাহলে এই জায়গাটায় যদি আমরা ড্র করতে চাই, আমি একটা 2টা কমান্ড শিখবো আর কি আজকে নতুন। তো এখানে এই মাপটা দেওয়া আছে কত? ল্যান্ডিং এ সাধারণত আমাদের দেশে 3 ফিট বা 3.5 ফিট এরকম ইউজ করে। 3 ফিট বা 3.5 ফিটের কম হলে আপনার ফার্নিচার নিয়ে ওঠানামা করতে কি হতে পারে? অসুবিধা হয় আর কি। ওকে, তাহলে এখান থেকে কয় ফিট দূরে? 3 ফিট 6 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এটাকে 3 ফিট 6 ইঞ্চি তাকে অফসেট করে আমি ভিতরে ড্র করে আর কি। দেন এটা এখানে অবশ্যই ট্রিম করে নিব, তাই না? ট্রিয়ার এন্টার করে এখানে ট্রিম করে নিলাম, মানে স্টেয়ার রুমটাকে আমি একটু আলাদা করে নিলাম। অবশ্যই এখন আমরা স্টেয়ার ড্র করার সময় কি করব? একটা লেয়ার ক্রিয়েট করব। আমরা আপাতত লেয়ার ক্রিয়েট করার দরকার নেই, আমরা যে লেয়ার আছে সেই লেয়ারে কাজ করি আর কি। যদি আমি স্টেয়ারের জন্য একটা লেয়ার অলরেডি আমার এখানে ক্রিয়েট করছি, তাই না? তো আপনারা অবশ্যই মনে রাখবেন লেয়ার মেইনটেইন করে কাজ করবেন, ঠিক আছে? আপাতত আপনাদের লেয়ার ক্রিয়েট না করলেও চলবে, আপনারা জাস্ট ড্র করা শিখে আর কি। ওকে, তাহলে অফসেট করতে হবে কত ফিটে? 3 ফিট 6, তাই না? 3 ফিট 6 আমি থ্রোকে অ্যাক্টিভ করলাম, সমস্যা নাই। এখানে সিলেক্ট করে লাইনটাকে সিলেক্ট করে এদিকে 42 ইঞ্চি দিলাম। ওকে, সবাই এটা করে নেন, তারপর আমরা একটা কমান্ড শিখব। অফসেট করার পর এখানে আমার থ্রেডের যে মাপগুলো এগুলা 10 ইঞ্চি করে করে আছে। ওকে, এখন আমি যদি এগুলাকে আবার 10 ইঞ্চি করে করে একটা একটা কি করতে পারি? অফসেট করে করে যেতে পারি না? এখানে আমরা অফসেটকে ইউজ করব, ঠিক আছে, কিন্তু অফসেটের আরেকটা জিনিস ইউজ করব। দেন আমি অফসেট কমান্ডে ঢুকলাম, একটু খেয়াল করেন সবাই। আমার এখানে কয়টা লাগবে? আরো লাইন 1 2 3 4 5 6 7 8টা লাগবে। ওকে, তাহলে এখানে অফসেট কমান্ডের আরেকটা অ্যাডভান্স অপশন আছে, সেটা কি? ও এন্টার করলাম আমি। অফসেট ডিসটেন্স কত করে দিতে হবে এখন? এখানে আমি যেহেতু সবগুলাই 10 ইঞ্চি, প্রথমেই 10 ইঞ্চি দিয়ে দিব। এখানে আর থ্রোকে অ্যাক্টিভ করব না। যখন একাধিক ডাইমেনশন অফসেট করতে হয় তখন আমি থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম, তাই না? যদি আপনি একই ডাইমেনশনে কি করেন, অফসেট করেন, তখন থ্রোকে অ্যাক্টিভ না করে কি করবেন? ডাইমেনশনটা দিয়ে দিবেন। ক্লিয়ার? তাহলে 10 লিখে এন্টার করলাম, একটু খেয়াল করি। এরপর অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেক্ট করার পর এখন আমাকে যদি 8টা দিতে হয়, একটা ক্লিক করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, আবার ক্লিক করতে হবে, তাই না? তো আমরা সেই প্রসেসে যাব না, আমরা এখানে একটু কাজটাকে আরেকটু সহজ করব। ও লিখে এন্টার করলাম, অফসেট ডিসটেন্স 10 ইঞ্চি দিব, এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এতটুকু পর্যন্ত ওকে।
ঠিক আছে। দেন অবজেক্ট যখন সিলেক্ট করবেন এখানে একটা অপশন অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে কি মাল্টিপল। মাল্টিপল মানে একাধিক, তাই না? মাল্টিপল মানে একাধিক। আমরা যখন এই যে মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম অথবা এম লিখে এন্টার করতে পারি, তাই না? এম লিখে এন্টার করলাম। এখন আমি কোন দিকে অফসেট করব, সেদিকে মাউসটা এনে একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ক্লিক। তার মানে কি আমার যতগুলা দরকার ততটা কি হয়ে গেছে। তাহলে এখানে কি কাজ কাজ কি হইলো, আমার ওই যে 8 বার সিলেক্ট করার কাজটা একটু সহজ হয়েছে, তাই না? আর নরমালি আগে করলে কি করতে, অবজেক্ট সিলেক্ট করতাম, আবার অফসেট করতাম, অবজেক্ট সিলেক্ট করতাম, আবার অফসেট করতাম, তাই না? এখন এখানে আমরা কি করছি, মাল্টিপল কে দিয়ে 8টা ক্লিক কমাইতে পারছি আর কি। ও লিখে এন্টার করলাম, অফসেট ডিসটেন্স দিবেন, 10 লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করার পর মাল্টিপল কে অ্যাক্টিভ করতে বলছি, ঠিক আছে? মাল্টিপল মাল্টিপলকে সিলেক্ট করলাম বা অ্যাক্টিভ করলাম, এরপরে যে পাশে অফসেট করবেন সে পাশে এসে জাস্ট ক্লিক করতে থাকবেন। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, আমার 8টা হয়েছে না? হয়েছে, ঠিক আছে। 3, 6, 9, ওকে 9টা হয়েছে। 8টা ওটা সহ এক্সট্রা 8টা আর কি। তাহলে অফসেট কমান্ডের কিসের আগে অফসেট কমান্ডে ঢুকেন ও আবার স্কেপ আগাইলো আর কি। ওকে, আমরা এগুলাকে ডিলিট করে দিই, আমরা এটাকে আরেকটু সহজ করি, আরেকটা কমান্ড শিখি আমরা। ডিলিট করেন, একটা রাখেন আর কি। আমার কয়টা লাগবে আরো? 8টা লাগবে। তাহলে আমরা 8টা কপি করতে পারি না? আমরা গত ক্লাসে কপি কমান্ডের অপশন দেখাইছিলাম, কপি। তাহলে কপির মধ্যে আরেকটা অপশন, আরেকটা অ্যাডভান্স একটা অপশন আছে, আমরা সেটা দেখব এখন। কপি কমান্ডের শর্টকাট কি? সিও লিখতে পারেন, সিপি লিখতে পারেন। আমরা সিও লিখে এন্টার করলাম, একটু খেয়াল করেন আগে, তারপর করবেন, প্র্যাকটিস করবেন। সিও লিখে এন্টার করলাম, অবশ্যই অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? কমান্ডে ঢোকার পর অবজেক্ট সিলেক্ট করলাম। এই কমান্ডটা কিন্তু আমরা পরবর্তীতে স্ট্রাকচারাল ডিজাইনের ড্রয়িং এ যখন যাব তখন অনেকবার ইউজ করতে হবে। এখন যেটা দেখবো কপি, কপির অপশনটার একটা অপশন আছে যেটা হচ্ছে কি আমরা একাধিক কপি কিভাবে করব সেটা দেখবো আর কি। এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে তো কপি করতেছে, এখানে তো অফসেট দিচ্ছি না, কি করতেছে, কপি। কপি করা মানে কি ওটার আরেকটা প্রতিরূপ তৈরি করা, তাই না? অবজেক্ট সিলেক্ট করার পর পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে আর কি, তাই না? এখানে তো অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে আমাকে, এখন অবজেক্ট সিলেকশন শেষ হয়ে গেছে না আমার, তাহলে এর পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিব। এন্টার দেওয়ার পর কপির জন্য কি চাই, বেস পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে আপনি কপি করতে চাচ্ছেন। তাহলে আমি চাচ্ছি সাপোজ আমার এই পয়েন্টকে আমি বেস পয়েন্ট ধরে আমি কপি করব। ওকে, এই পয়েন্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে যদি একটা এখানে দিই, এখানে আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম আমি যেদিকে যেতে চাই সেদিকে আসার পর এখানে একটা ইয়েলো লাইন আছে, তাই না? এখন আমি যদি 10 লিখে এন্টার করি তাহলে কয়টা বসবে, একটা বসবে, তাই না? এখন আমার বসানোর টার্গেট কয়টা, আর বা টোটাল 9টা, এটা সহ কয়টা, টোটাল 9টা, আরো 8টা এটা সহ 9টা। তাহলে আমরা এখানে যে এখানে ডিসটেন্সে না দিয়ে উপরের দিকে খেয়াল করেন, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর কি লেখা আছে, অ্যারে। অ্যারে মানে হচ্ছে একাধিক কপি করা। অ্যারে একটা কমান্ড আছে এখানে, আমরা এটা নিয়ে পরে কথাবার্তা বলবো। অ্যারে কমান্ড আবার অ্যারে 3 ধরনের অ্যারে আছে। তো এখানে আমরা এটা নিয়ে কথা বলছি না, আমরা কি বলছি, কপি কমান্ডের অ্যারে। তাহলে অ্যারে মানে হচ্ছে কি করা, একাধিক কপি করা। তাহলে এই যে অ্যারে কে অ্যাক্টিভ করবো এখানে, অ্যারে, অথবা কি লিখতে পারি, এ লিখে এন্টার করতে পারি, তাই না? আমি অ্যারে কে অ্যাক্টিভ করার জন্য এ লিখে এন্টার করলাম। এন্টার করার পরে আমাকে চাচ্ছে এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে। কয়টা আইটেম লাগবে, 8টা, আরো 8টা। কিন্তু অ্যারের একটা অপশন হচ্ছে অ্যারে করার সময় আপনাকে সোর্স অবজেক্ট যেটা আছে সেটা সহ কাউন্ট করে নাম্বার দিতে হবে। তার মানে কি অ্যারেতে সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হবে। তাহলে টোটাল কয়টা, এখানে নাম্বার অফ আইটেম, টোটাল নাম্বার অফ আইটেম। ওখানে তো অফসেট করছি 8টা, কেন, একটা অবজেক্ট আগে ছিল সোর্স অবজেক্ট, কিন্তু এখানে কপি করতেছি। কপির অ্যারে কে কাজে লাগাইতে হলে আপনাকে মনে রাখতে হবে সোর্স অবজেক্টটা সহ নাম্বারে অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি যদি 8টা দিই তাহলে কয়টা আসবে, 8টা আসবে, কিন্তু আমার লাগবে টোটাল 9 কয়টা, 9টা। তাহলে 9 লিখে এন্টার করলাম, 9 এন্টার। এই যে 9 লিখে এন্টার করার পর দেখেন আমার এখানে 9টা আসছে। কি এই যে এখন আমি যে বেস পয়েন্ট কেন দিছিলাম, এটাকে বেস পয়েন্ট দিছিলাম কেন, কারণ এখান থেকে পরেরটার দূরত্ব কত হবে সেটা আমার জানা আছে। কত দূরত্ব, 10 ইঞ্চি, তাই না? তাহলে এখন আমি 10 ইঞ্চি লিখে এন্টার করবো, যেদিকে যেতে হবে সেদিকে মাউস আনলাম, 10 লিখে এন্টার করলাম। দেন আমার এখানে কয়টা হয়ে গেছে, এখানে 3, 6, 9টা হয়ে গেছে, ঠিক আছে? অবশ্যই এই একটা কমান্ড আপনি এখানে ইউজ করতে পারেন, এমন না যে এটা ইউজ করতে হবে। আমি কিন্তু একাধিক অপশন দেখাচ্ছি আর কি আপনাদেরকে,
একটা হচ্ছে আপনি অফসেট করে করে যেতে পারতেন, আরেকটা হচ্ছে মাল্টিপল অফসেটকে কাজে লাগাতে পারতেন, আরেকটা হচ্ছে কি কপির অ্যারে কে কাজে লাগাতে পারেন। এই কমান্ডটা ইউজ করতে পারছেন কে কে একটু দেখি। আমি একটা আবার রিপিট করি যারা বুঝেন নাই, যে আমি একটা অবজেক্ট আছে, কপি কমান্ডে ঢুকলাম, এরপরে অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিলাম, এরপর বেস পয়েন্ট দিলাম, এটা যে পয়েন্টের সাপেক্ষে আমরা কপি করব সেটাই বেস পয়েন্ট। যখন বেস পয়েন্ট দিবেন তারপর অ্যাক্টিভ হবে অ্যারে। কেন? ওই যে সেকেন্ড পয়েন্ট যখন দিতে হয়। তাহলে অ্যারে কে অ্যাক্টিভ করার জন্য কি করবেন, এ লিখে এন্টার করবেন, এরপর নাম্বার অফ আইটেম দিতে হবে, নাম্বার অফ আইটেম হবে সোর্স অবজেক্ট সহ কতটা, তাহলে এখানে 9 লাগবে, 9টা লাগবে 9। এরপরে এখান থেকে এটা কত দূরে আসবো সেটা দিব 10। হ্যাঁ, এখানে আমরা কিন্তু অ্যারে কমান্ডে ঢুকতেছি না, আমরা কিন্তু কপির অ্যারে কে কাজে লাগাচ্ছি, কেউ কিন্তু অ্যারেতে না। এই অ্যারে কমান্ডটা কিন্তু এই অ্যারে কমান্ড দিয়ে আমি করতে পারতাম, ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কপির অ্যারে কে কাজে লাগায় আপনি একাধিক অবজেক্ট, শুধুমাত্র এই ক্ষেত্রে না, অনেকগুলা ক্ষেত্রে আমরা ইউজ করব কপি কমান্ডের অ্যারেটাকে। ওকে, আর এটা যদি আমি ওয়াই কিওয়ার্ড দিয়ে করতাম আরো ইজিলি করতে পারবো, আমরা নেক্সট ক্লাসে ওয়াই কিওয়ার্ড দিয়ে করে দেখব। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কপি অ্যারে বুঝছেন তো নাকি? আচ্ছা, এতটুকু আমরা আজকে এটাকে ইয়া করি আর কি। আচ্ছা, বাকি কি করতে হবে? বাকি আমার যদি এখানে কাজ দেখি, আমার এখান থেকে এখানে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা কত, দুইটা ধাপ, দুইটা ধাপের জন্য কত ইঞ্চি জায়গা লাগবে, 10 10 করে 20 ইঞ্চি। ওকে, আমরা এটাকে আগে এখানে ড্র করতে পারি, যে আমার এখান থেকে আমি যদি কি করি, এখানে আমার অবশ্যই কি মাঝখান মিডল থেকে এদিকে 10 ইঞ্চি এদিকে 10 ইঞ্চি, তাই না? তাহলে আমরা কি করতে পারি, লাইন কমান্ড নিতে পারি। এই ক্ষেত্রে এখানে লাইন কমান্ড নিয়ে আমি এখান থেকে এখানে একটা লাইন এঁকে দিলাম, এরপর ও এন্টার, টেন এন্টার, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, এটাকে আমি ইজিলি করে নিলাম আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে এই জায়গাটা আমাকে ট্রিম করতে হবে। আমি খুব র্যান্ডমলি শিখাচ্ছি যাতে এখানে কিছু কমান্ড আমি প্র্যাকটিস করতে পারি। এখন এই জায়গা থেকে এই জায়গা, এটা তো আমার ড্রয়িং এর মধ্যে কি আছে, ফাঁকা আছে, তাই না? ড্রয়িং এ কি এই লাইনগুলো থাকবে, এই যে জায়গাগুলো তো এখানে তো ফাঁকা, এদিক দিয়ে উঠবে, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে এই জায়গাটা ফাঁকা। তাহলে এই ফাঁকাটা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অনেকভাবে আমরা করতে পারি। আমি এখানে রেক্টেঙ্গেল যদি নিই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। কত রেক্টেঙ্গেলের সাইজ কত হবে বলেন তো? রেক্টেঙ্গেলের সাইজ কি জানি? এখান থেকে এটা 20 ইঞ্চি তো জানি নাকি, এটা 20 ইঞ্চি, এটা জানি না, মানে এখান থেকে এই পর্যন্ত হবে রেক্টেঙ্গেলটা। তাহলে আমি এখানে 20 দিলাম, এক্স এর দিকে হচ্ছে 20, ট্যাব ওয়াই এর দিকে কতটুকু, ক্লিক করলাম, দেখেন ওই যে আমার ওখানে কি মিড পয়েন্টটাকে স্ন্যাপ করছি আর কি, খুব ইজিলি করতে পারছেন। আর আপনারা যদি এটা না পারেন কি করে রাখবেন, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন টানবেন, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন টানলাম আর কি। এরপরে রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল আঁকতেছি। আমি রেক্টেঙ্গেল আঁকার পিছনে কারণ হচ্ছে কি, এখানে আরেকটা কমান্ড আমরা শিখবো। সবাই একটু রেক্টেঙ্গেল আঁকেন তো, যে কোনো প্রসেসে আঁকেন। যে কপি কমান্ডে ঢুকবো, সিও লিখে এন্টার করলাম, খেয়াল করেন সাথে সাথে কলমটাকে নাকি খেয়াল করেন, তারপর কপি কমান্ডে ঢুকবেন। ওকে, আর আমি গত ক্লাসে কপির ব্যাপারে বলছিলাম, আপনি কপি কমান্ডে ঢুকে অবজেক্ট সিলেক্ট করতে পারেন, অথবা অবজেক্ট সিলেক্ট করে তারপর কি করতে পারেন, তাহলে আপনাকে ওই কপি সিলেক্ট করতে হতো না। যেমন আমি আগে সিলেক্ট করে ফেলছি, তারপর কপি কমান্ডে ঢুকলাম, এখন আমাকে আর কপি কমান্ডে সিলেক্ট করার অপশন দিবে না, তাই না? এখন বেস পয়েন্ট সিলেক্ট করার জন্য বলছে, যে বেস পয়েন্ট দিলাম, ঠিক আছে। বেস পয়েন্ট যখন দিবেন তখন অ্যারে অপশনটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। অ্যারে কে অ্যাক্টিভ করবেন, এখানে এই ক্ষেত্রে অ্যারে শর্টকাট কি এ, কিন্তু অ্যারে যে কমান্ডটা আছে এটা শর্টকাট এ আর, আবার এখানে ক্ষেত্রে এ আর হবে। আর এটা হচ্ছে কি সাব কমান্ড, কপি কমান্ডের সাব কমান্ড, সেজন্য এখানে এ লিখে এন্টার করলে হবে, ঠিক আছে। এখানে এ আর লেখার দরকার নেই আর কি। ওকে, আমি এ লিখে এন্টার করলাম। এ লিখে এন্টার করার পর কি চাচ্ছে, নাম্বার অফ আইটেম, তার মানে কয়টা আমাকে অবজেক্ট বানাইতে হবে টোটাল সেটা। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা লাগতেছে, আরো 8টা লাগবে। তাহলে এটা সহ কয়টা, 9টা লাগবে। আপনার রাইজার যতটা ততটা এখানে দিতে হবে। এটা হচ্ছে কিসের নাম্বার, নাম্বার অফ রাইজার, তাই না? তাহলে রাইজার আমার 9টা লাগতেছে, আমি 9 লিখে এন্টার করলাম। এন্টার করার পর কোন দিকে লাগতেছে, আপনাকে মাউস এদিকে আনতে হবে। অবশ্য আমার অর্থমোড অন আছে, এগুলো নিয়ে আর কথাবার্তা বলার দরকার নেই। অর্থমোড অন আছে দেখে আমার ভার্টিক্যালি আসতেছে। এরপরে হচ্ছে
এরপরে কি চাচ্ছে, এখন চাচ্ছে সেকেন্ড পয়েন্ট। তাহলে সেকেন্ড পয়েন্টটা কিসের সেকেন্ড পয়েন্ট? এই যে অবজেক্ট যে এখানে আমি বেস পয়েন্ট দিচ্ছি ওখান থেকে এর পরের অবজেক্টটার দূরত্ব কত হবে সেটা। ঠিক আছে, তাহলে এখানে থ্রেডের মাপ কত? 10 ইঞ্চি, তাই না? আমাদের এই প্রজেক্টে 10 ইঞ্চি থ্রেডের মাপ। সেজন্য আমি এখন মাউসটাকে নিচের দিকে এনে 10 লিখে এন্টার করছি। ওকে, ঠিক আছে তো নাকি? এরপর এসকেপ চাপবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। এরপর আমি বলছি এখান থেকে যে একটা লাইন মাঝখানে মিড পয়েন্ট থেকে অবজেক্ট স্ন্যাপের এখানে মিড পয়েন্ট অন আছে, মিড পয়েন্ট থেকে আমি কি করছি, একটা লাইন কমান্ড নিয়েছি, লাইন কমান্ড নিয়ে মিড পয়েন্ট থেকে একটা লাইন টানছি স্ট্রেট এখানে, এরপর অফসেট করে দিয়েছি, তাই না? ও এন্টার, 10 এন্টার, এইটাকে সিলেক্ট করে এই পাশে একটা, এটাকে সিলেক্ট করে এই পাশে একটা। ওকে, এরপর বলছে কি এখানে মাঝখানে এই জায়গাটা আমাকে কি করতে হবে, মাঝখানের এই জায়গাগুলা বাদ দিতে হবে। সেজন্য আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে বলছি। রেক্ট্যাঙ্গেল কমান্ডের শর্টকাট কি? আরইসি। এটা অনেকভাবে আঁকতে পারেন, আমি যে প্রসেসটা প্রথমে দেখাইছি সেটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, যে আমি রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকলাম, রেক্ট্যাঙ্গেল কমান্ডের একটা পয়েন্ট আমি জানি এটা অথবা এটা, তাই না? যে এইখানে একটা পয়েন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গেল কমান্ডে কি চাই, এক্স এবং ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত হবে এখানে, আমি চাচ্ছি এখান থেকে এই দূরত্ব, তাহলে এখানে 20, আমি এখানে 20 দিব। ওকে, এই যে 20 দিলাম। তারপর ওয়াই এর ভ্যালু দিতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপবো। এখন ওয়াই এর ভ্যালু কত সেটা জানি হয়তো যে 8টার জন্য 10 ইঞ্চি করে কত সেটা আমরা হিসাব করতে বসবো না। এটাকে আমি দেখেন এই যে এখানে এসে ট্র্যাক করছে, যে একটা পয়েন্টকে স্ন্যাপ করছে দেখছেন, এই পয়েন্টকে স্ন্যাপ করার সাথে সাথে এই ভ্যালুটা সে নিবে। কেন, আমি তো ওইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা সে দিচ্ছে, তাহলে এখানে আমার দিতে হচ্ছে না। 6 ফিট 9 ইঞ্চি মানে কত হয়, 6/72 81 নাকি, 1 ইঞ্চি বাইরের দিকে আছে আর কি। এখন এই যে আমার এটা পারফেক্টলি এই মিড পয়েন্টে এসে আমি স্ন্যাপ করলাম, এখন দেখাচ্ছে 6 ফিট 8, 6 ফিট 8 মানে কত ইঞ্চি, 80 ইঞ্চি, তাই না? যে আটটা থ্রেডের জন্য 10 ইঞ্চি করে কত হয়, 80 ইঞ্চি। তাহলে আমার এখানে 20 দিছি, আর এটা হচ্ছে এই জায়গাটা আমি ভ্যালু না দিয়ে যে ট্র্যাক করে নিছি। ঠিক আছে, ট্র্যাক করে জাস্ট এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে আমার কি এদিকে 20 আর ওইদিকে 80 দিয়ে সে রেক্ট্যাঙ্গেলটা ড্র করে দিয়েছে। ওকে, এরপর কি করে নিব, টিআর এন্টার, ট্রিম করে এই পয়েন্টে ক্লিক করে এগুলোকে ট্রিম করে নিলাম। ওকে, এটা একটা প্রসেস দেখালাম, আপনি অনেক প্রসেসে এটাকে ড্র করতে পারেন, যে লাইন এঁকে তারপর অন্যভাবে যেভাবে পারেন। এটা একটা প্রসেস দেখাচ্ছি কি আমরা যে যা যা শিখতেছি সেগুলোর ব্যবহার, ট্র্যাকিং করা, কিভাবে স্ন্যাপ করা, এগুলা আমরা আমাদের প্রজেক্টে যদিও কি নাই, এখানে কোনো রেলিং এর জন্য কোনো কিছু দেখানো হয়নি। ঠিক আছে, রেলিং এর জন্য এখানে কি হয়, সাধারণত একটা লাইন দেখানোর কথা, জাস্ট আমার অন্য কোনো ড্রয়িং এ আমরা রেলিং দেখাইছি। আচ্ছা, এখানে আছে, একটু জুম করি। এখানে যে রেলিং যে দেখানো হয়েছে, রেলিং অবশ্যই আমাদের কি থাকবে, দুটার সময় রেলিং থাকবে না, যে রেলিং থাকবে, এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রেলিং হয় আর কি। ওকে, এখন এই যে এই রেলিংটা দেখানোর জন্য যদি এরকম হয়, আমরা রেলিং যেমন এখানে অনেক সময় এখানে জায়গা ফাঁকা আছে, অনেক সময় দেখবেন অনেকে রেলিংটা এখন সিঁড়ির পাশে লাগায়, তাই না? পাশে লাগালে রেলিংটা কোন দিকে আসবে, অবশ্যই ভিতরের দিকে আসবে, তাই না? ভিতরের দিকে আসবে যদি পাশে লাগাই। আর যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সব করে কি, রেলিংটা কোথায় থাকে, থ্রেডের উপর দিয়ে ঘুরে, তারপর থ্রেডের উপর দিয়ে ঘুরে এইভাবে আসে, উপর থেকে থাকে, তাই না? তাহলে দুইটার কেস কিন্তু দুই রকম। যদি ভিতরের দিকে হয় রেলিংটা, তাহলে খুব ইজি, আমি ও এন্টার করবেন, রেলিং এর থিকনেসটা 1.52 ইঞ্চি এরকম হয়। সাপোজ আমি 2 দিলাম, এখানে 2 লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, ভিতরের দিকে দিয়ে দিলাম, খুব ইজি, তাই না? এটা তো পারবেন, অফসেট করে দেওয়া পারবেন, এটা আমার টার্গেট না, এটা করলাম না। আচ্ছা, যদি রেলিংটা ভিতরের দিকে হয়, থ্রেডের উপরে আর কি, তাহলে তখন আমাকে অফসেট করতে হবে কোন দিকে, ও এন্টার, 2 এন্টার অথবা 1.5 এ দিয়ে আমি 2 1.5 যেটা হোক এটা দিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম, মানে ইয়ার দিকে, সিঁড়ির দিকে। ওকে, ক্লিক করলাম। ওকে, করেন। আমাকে যদি আমরা যদি উপর থেকে, যেহেতু প্ল্যান দেখতেছি উপর থেকে দেখতেছি, উপর থেকে যদি এখানে যদি রেলিং থাকে, তাহলে থ্রেডের লাইনগুলো কি দেখা যাবে? হ্যাঁ, রেলিং এর ভিতর দিয়ে তো থ্রেড দেখা যাবে না, তাই না? থ্রেড তো দেখা যাবে না, তাহলে এই লাইনটা আমার কি করতে হবে, সবগুলা ট্রিম করতে হবে। দেখেন এখানে অনেকগুলা ট্রিম করতে হবে, আমরা ট্রিম কমান্ড ইউজ করবো না এখানে, আমি এখানে আরেকটা কমান্ড ইউজ করার জন্য এইভাবে করা। ট্রিম করে তো আপনি করতেই পারেন, তাই না? ট্রিম করলে আপনার জন্য সবগুলা ট্রিয়ার এন্টার করে সবগুলাতে ঢুকবেন, একটা একটা ট্রিম করবেন, অনেক সময়ের ব্যাপার। আমরা চাচ্ছি একসাথে এই যে মাঝখানে দুইটা রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যে ইয়াগুলো আছে, লাইনগুলো আছে, সবগুলোকে কি করে দিব, ট্রিম করে দিব। তাহলে এটার একটা কমান্ড, সেটা হচ্ছে এক্সট্রিম, এটার শর্টকাট হচ্ছে EX
টি আর এক্স টি আর লিখলে সাধারণত এক্সট্রুড কমান্ডটা চলে আসে। খেয়াল করবেন এক্স টি আর লেখার পর এখানে একটা কমান্ড অপশন আসছে, এটা কি আমরা ছিলাম ওখানে ছিল ট্রিম, এখন বলছি কি এক্সট্রিম কমান্ডটা ইউজ করবো। এই কমান্ডটা আমরা পরবর্তীতে কাজে লাগবে, আরো অনেক জায়গায় ইউজ করবো আর কি, মনে রাখবেন। এক্সট্রিম, এই যে ইএক্সটিআর লেখার পরে যে এক্সট্রিম এর উপর ক্লিক করলাম, যদিও ইএক্সটিআর লেখা এন্টার করা, এটা হচ্ছে এক্সট্রুড এর শর্টকাট, এক্সট্রুড কমান্ডে না। কোন কমান্ডে ঢুকতেছি আমরা? এক্সট্রিম কমান্ডে ঢুকতে হবে। এক্সট্রিম কমান্ডে ঢোকার পর খেয়াল করতেছেন, ঢোকার পর দেখেন এখানে পিকে পলিলাইন, লাইন, সার্কেল, আর্ক এরকম কিছু অপশন আসছে। তাহলে আমরা যে রেক্ট্যাঙ্গেল আঁকছি, রেক্ট্যাঙ্গেলটা কি পলিলাইনের মধ্যে পড়ে, তাই না? আমরা বলছিলাম কি চারটা লাইন একটা অবজেক্ট হয়ে থাকবে। তাহলে আমরা এখানে এই যে পলিলাইনটাকে সিলেক্ট, কোনটাকে সিলেক্ট করবেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেন আমার রেফারেন্সটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা যেটা আঁকছি পরে, এটার এই পাশের লাইনগুলোকে ট্রিম করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কোনটাকে সিলেক্ট করবো এখানে? এই যে ভিতরেরটাকে, ঠিক আছে? কোনটাকে? যেটা যেটা থ্রেডের মধ্যে ঢুকছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি বলছে আমাকে? দা সাইড টু ট্রিম, কোন পাশেরটা ট্রিম করতে যাচ্ছে। দেখেন এই যে আমার রেক্ট্যাঙ্গেলটা যেটা গেছে, যেখানে লাইনগুলা যে ইন্টারসেক্ট করছে, আমার ট্রিম করতে হবে কোন পাশেরটা? এই পাশেরটা না এই পাশেরটা? এই পাশের গুলা, তাই না? মানে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরের দিকের গুলা, সব পুরা রেক্ট্যাঙ্গেলের কোন দিকের গুলা? ভিতরের দিকের গুলা। তাহলে বলছে কোন দিকের গুলা ট্রিম করতে যাচ্ছেন সেদিকে ক্লিক করতে বলছে। জাস্ট আমি ভিতরের দিকে সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি হয়েছে, যে সবগুলো একসাথে কি হয়ে গেছে দেখছেন? চারপাশে সবগুলা কি হয়ে গেছে? আমার ট্রিম হয়ে গেছে। তার মানে আপনি এই কমান্ডটা দিয়ে আপনি একটা অবজেক্টের পার্সপেক্টিভে তাকে যেখানে যেখানে কাট করতেছে সেখানে ভিতরের অথবা এই পাশের অথবা ওই পাশের গুলা কি করতে পারতেছি আমরা? ট্রিম করতে পারতেছি। ওকে, আমি আবার রিপিট করে একটু, যে আমার দেখেন চারপাশে আছে, যেখানে যেখানে লাইন আছে সবগুলাই আছে, যে এটা কোথায় কোথায় ট্রিম করবে? যেখানে যেখানে ওই অবজেক্টটাকে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে আমরা কমান্ডটা বলছি কি ইএক্সটিআর লেখার পরে যে এক্সট্রিম, এক্সট্রিমের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলা দিয়ে কাজ করে, লাইন দিয়েও কাজ করবে। কোন একটা লাইনের এই পাশের না ওই পাশের, তাই না? এখানে দুইটা পাশ আছে, যেটাকে সিলেক্ট করবেন তার কোন পাশেরটা, যেহেতু রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেলের ভিতরে অথবা রেক্ট্যাঙ্গেলের বাইরে। যদি সার্কেল হয় সার্কেলের ভিতরে অথবা সার্কেলের বাইরে। লাইন হলে কি হবে? লাইনের বাম পাশ অথবা ডান পাশ হয়, ঠিক আছে? এই জন্য যে কোনো অবজেক্ট হইতে পারে এর মধ্যে। তাহলে আমরা এখানে হচ্ছে পলিলাইন আছে, যেহেতু আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, যে রেক্ট্যাঙ্গেল অবশ্যই কোন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে হবে? যেটাকে আপনি যাকে ট্রিম করতে চাচ্ছেন সেই অবজেক্টগুলো যেটাকে ইন্টারসেক্ট করতেছে সেটাকে সিলেক্ট করতে হবে। এই যে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোন পাশের গুলো ট্রিম করবো? সে পাশে, ভিতরের দিকে না বাইরের দিকে? অবশ্যই আমার এই ক্ষেত্রে ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে সে ক্লিক করলাম। তাহলে ক্লিক করলে কি হচ্ছে, কি হইলো? ওই রেক্ট্যাঙ্গেলটা যে অবজেক্ট গুলাকে কি করছে? ইন্টারসেক্ট করছে, সেই অবজেক্ট গুলার ভিতরের অংশগুলোকে কি করে দিছে? ট্রিম করে দিছে। ক্লিয়ার? এখন এগুলো আমি কোন লেয়ার রাখছি? এগুলো কোন লেয়ার আছে? ডব্লিউ লেয়ারে, তাই না? লেয়ার চেঞ্জ করতে হলে কি করতে হয়? অবজেক্ট সিলেক্ট করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, ওখানে এসে লেয়ার চেঞ্জ করে দিবেন, তাই না? অথবা প্রপার্টিসে এসে লেয়ার চেঞ্জ করতে পারেন, অথবা কি করতে পারে বলছে? লেয়ার ম্যাচ করতে পারে বলছিলাম, তাই না? যেটা করেন সেটা করতে পারবেন। এগুলা এই জন্য আমরা আগে থেকে কি এগুলা শিখে নিলাম। আমি স্টাইল লেয়ারে পাঠিয়ে দিলাম সাপোজ। ওকে, আচ্ছা, যে এটা এখানে এখানে এটা হচ্ছে আপনার প্ল্যান, ঠিক আছে? আবার এই ড্রয়িং আপনাকে সেকশন করতে হবে, এলিভেশন করতে সেকশন, আমরা স্টেয়ারে সেকশন করি। এখন এখানে কত মাপ আছে? আমরা এখানে যদি দেখি এটা 40 এরকম আছে, কিন্তু এখন আপনার ট্রেডে যে আমরা যে ফ্লাইটটা বানাচ্ছি, এই ফ্লাইটের প্রস্থ কত সেটা তো আপনাকে নির্ধারণ করতে হবে। এজ ইঞ্জিনিয়ার আপনাকে এটা নির্ধারণ করতে হবে না? যেমন আমাদের এখানে আমরা কত ইউজ করছি? 3.5 ফিট ইউজ করছি। যে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা আমরা কত দিছি? 3.5 ফিট। ওকে, তাহলে 3.5 ফিট দিছি। এখানে যদি 3.5 ফিট, এই যে দেখেন এখানে এটা রেলিংটা কোন দিকে ইউজ করা হয়েছে? ভিতরের দিকে ইউজ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু 20 ইঞ্চি জায়গা আছে, তাহলে 20 ইঞ্চির ভিতরের দিকে ইউজ করছি। তাহলে এই পুরো জায়গাটা আমার কি আছে? পুরো জায়গাটা 42 ইঞ্চি আছে এখানে, ঠিক আছে? এখন আপনি কিভাবে বুঝবেন সেটা? এটা তো আপনি অন্যের ড্রয়িং করবেন না, আপনি নিজেই করবেন প্ল্যান। তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রেলিংটা কোন দিকে দিচ্ছেন। এজ এ ইঞ্জিনিয়ার আপনাকে কি করতে হবে? প্রোভাইড করতে। যেমন এই প্রজেক্ট আমি কোন দিকে দিচ্ছি? আমরা এই পাশে দিছি। কেন? কারণ যাতে আমার পুরা 42 ইঞ্চিটা কি থাকে, মানে স্টিয়ারের জায়গা থাকে। আমি যদি এটাকে ভিতরের দিকে দিয়ে দিই তাহলে কি হবে? 2 ইঞ্চিটা কমে যাবে না? স্টিয়ার থেকে কমে যাবে না? তাহলে আমার তো রেলিংটা বা এইদিকে দেওয়ার একটা অপশন আছে।
তাহলে এটা আমি কেন এদিকে দিয়ে আমি 2 ইঞ্চিটা সিঁড়ি 2 ইঞ্চি কমাবো, ঠিক আছে। এখন আপনি যদি আমাদের আমাদের এটাতে ডগ লাগের সেটটাতে উঠতেছেন, এখানে মাঝখানে কোনো কি নাই, কোনো ফাঁকা নাই, একটা ফ্লাইট আর একটা ফ্লাইটের সাথে লাগানো না, তাহলে রেলিং কোথায় দিতে হবে, অবশ্যই থ্রেডের উপরেই থাকবে, বুঝলেন না? তাহলে এটা জায়গার উপর নির্ভর করে আপনাকে প্লেস করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাদের এখানে শো করি, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এসটিআর এর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এসটিআর এর প্ল্যানের মধ্যে এসটিআর এর অনেক সময় দেখবেন এসটিআর লাইনগুলা কিছু লাইন একদম স্ট্রেট সলিড থাকে, কিছু লাইন এরকম ড্যাশ ড্যাশ ডটেড ড্যাশ ড্যাশ থাকে। ড্যাশ ড্যাশ কোন একটা প্ল্যানে ড্যাশ ড্যাশ লাইন কখন হবে, কোন লাইন সলিড না হয়ে কখন ড্যাশ ড্যাশ দিয়ে আমরা দেখাবো, কখন দেখাবো, যখন আমরা প্ল্যান করি কি একটা ফ্লোরকে মাঝখানে অথবা আমাদের আই লেভেলে কি করে ফেলি, কেটে ফেলি, তারপর উপর থেকে দেখি। এখন আমি সাপোজ একটা ফ্লোরের মাঝখান দিয়ে কেটে ফেললাম, তাহলে আমার মাঝখান থেকে কেটে উপর অংশটা ফেলে দিই, তারপর উপর থেকে দেখি, তাই তো। এখন আপনি যখন মাঝখান থেকে কেটে ফেলে দিচ্ছেন উপরের অংশটা, তাহলে আমার পুরা সিঁড়িটা কি আমার ওই প্ল্যানের অংশে আছে? অর্ধেক ফেলে দিছি না, তাহলে অর্ধেকটা ওইটার সাথে কি হয়ে গেছে, বাইরে চলে যাওয়ার গেছে। তাহলে উপর থেকে যখন দেখবো যে অংশটা কেটে ফেলে দিচ্ছে, ওখানে তো আমার স্টিয়ারেরও কিছু অংশ কি হয়ে গেছে, চলে গেছে, তাহলে এটা কি প্ল্যানে দেখা যাবে? তাহলে যে জিনিসটা আমরা প্ল্যানে কি করে ডটেড লাইন দিয়ে কোনগুলোকে দেখায়, যেটা হচ্ছে আমরা যখন প্ল্যান করি, প্ল্যানের সময় আমরা কি করি, আমরা যদি বলি আই লেভেল, আমার যে আই লেভেল, আমাদের আই লেভেল কত থাকে, 5 ফিটে থাকে, তাই না? অথবা আমি বললাম আমার ফ্লোর হাইটের মাঝখানে আমরা কাটলাম, তারপর দেখতেছি, তাহলে দেখলে কিছু অংশ কি হয়ে যাবে আপনার আই লেভেল মানে উপর থেকে চলে গেছে, তাহলে এটা আপনার প্ল্যানে আর দেখা যাওয়ার কথা না। যেমন আমার এখানে প্ল্যানে পুরো স্টেয়ারটাই দেখা যাচ্ছে, তাই না? এখন এখানে যেমন এটা এই জানালাটা দেখা যাচ্ছে, জানালাটা কাটা দেখা যাচ্ছে কেন? কারণ আমরা যেখানে কাটছি, যে লেভেলে কাটছি ওখানে কি আছে, জানালাটা কাটা পড়ছে। এখন আমি যদি আমার সেকশন আমার এটা যদি দরজার উপরে থাকতো, তাহলে কি দরজাটা দেখাইতে পারতাম? তার মানে এটা কি বুঝতেছে, আমরা যেখানে কাটতেছি সেখানে কে কে কাটা পড়তেছে, উপর থেকে কি দেখা যাচ্ছে। এখন তাহলে এই যে স্টিয়ারটা যখন আমি কাটতেছি, তাহলে আই লেভেলের উপর অংশটা কি হয়ে যাবে, অর্ধেক চলে যাবে, তাহলে আমার প্ল্যানে কি ওই অংশটা থাকার কথা না। কিন্তু আমরা যদি এটা যদি এখানে না দেখাই, তাহলে কি আমার প্ল্যানটা আবার বুঝতে পারবো যে স্টিয়ার ধাপ কয়টা হবে, এগুলাও কি বোঝা যাবে? তাহলে বোঝা যায় না। সে কারণে আমরা কি করি, যে অংশটা আমাদের আই লেভেলের উপরে থাকে, কোন লেভেলের উপরে, আই লেভেলের উপরে থাকে, অথবা আমরা যদি প্ল্যান করি, প্ল্যানের ক্ষেত্রে আমরা সাধারণত বলি কি 7 ফিটের নিচের অংশ, 7 ফিটের নিচে এসে আমরা কি করি, মানে কাটি। যেমন আমার দরজার হাইট কত থাকে, 7 ফিট আছে, তাহলে আমার দরজা জানালা যে ইয়েগুলো আছে সেটার নিচে দিয়ে আসছে, তার মানে 7 ফিটের উপরের অংশটা আমরা কি করে ফেলছি, ফেলে দিছি, তাহলে ওই অংশটা আমাকে এখানে কি করে দেখাইতে হবে, ডটেড লাইন দিয়ে দেখাইতে হবে। ওকে, এখন এই পুরাটাই আবার কিন্তু স্টিয়ার লেয়ার, ব্যাপারগুলো বুঝেন, পুরাটাই কোন লেয়ারে থাকতে হবে, অবশ্যই স্টিয়ার। আমরা লেয়ারের ক্ষেত্রে একই লেয়ারে থাকবো। কোথায় স্টিয়ার, আমার স্টিয়ার লেয়ার কি আছে এখানে, আমাদের ইয়েটা বুঝে, আমি এখানে বুঝে স্টিয়ার যেহেতু আছে, তাহলে পুরা সবগুলাই কিন্তু আমার কোন লেয়ার আছে, স্টিয়ার লেয়ারে আছে। এখন স্টিয়ার লেয়ারের আবার লাইন টাইপ, আমরা বলছিলাম লাইন টাইপ কিন্তু লেয়ারের যে কোনো একটা লেয়ারের লাইন টাইপ কয়টা রাখা যাবে, একটাই রাখতে পারবো আমি, আইদার কন্টিনিউয়াস আইদার কি ডট ডট অথবা ড্যাশ ড্যাশ। তাহলে স্টিয়ারের আমার এখানে কন্টিনিউয়াসই আছে, কিন্তু আমি বলছি কি এর মধ্যে কিছু অংশ যেটা আই লেভেলের উপরে, এইগুলাকে আমার কি করতে হবে, লাইন টাইপ চেঞ্জ করতে হবে। লাইন টাইপ বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি বলি এখানে যে কন্টিনিউয়াস, আমরা লাইন টাইপে দেখছিলাম তাই না, গত ক্লাসে এগুলা লোড করছিলাম প্রথম দিকের ক্লাসে, লেয়ার কিভাবে, এখানের মধ্যে আমি চাচ্ছি যে আমি এটাকে এখান থেকে আইএসও করে দিব। ওকে, কোত্থেকে, আমি যদি লেয়ারে চেঞ্জ করে দিই তাহলে কি হবে, আমি যদি পুরো লেয়ারটাকেই চেঞ্জ করে দিলাম, এখানে আইএসও কোথায় একটা ড্যাশ ড্যাশে যায় আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা দিলাম ড্যাশ 2টা দিলাম, ওকে, অথবা ড্যাশটা দিলাম, ওকে দিলাম, দেন এখানে কি হয়ে গেছে, লেয়ারে যদি লাইনটা চেঞ্জ করেন সবগুলো কি হয়ে গেছে, সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার সবগুলো চেঞ্জ করা তো টার্গেট না, আমার টার্গেট হচ্ছে কি কিছু অংশ যেটা আই লেভেলের উপরে আছে, অথবা আমি প্ল্যানের অংশ যেটা কেটে বাদ দিয়ে দিছি, ওই অংশের বাকিটা আমি কি দেখাবো, ড্যাশ ড্যাশ দিয়ে দেখাবো। তাহলে আমার লেয়ারে আমার চেঞ্জ করা যাবে না, লেয়ারে কি রাখতে হবে, অবশ্যই কন্টিনিউয়াস রাখবো। ওকে, কন্টিনিউয়াস কই, কন্টিনিউয়াস। ওকে, এখন আমি বলছি এই জায়গায় এই যে উপরের এই অংশগুলোকে আমি ধরে নিলাম আমরা এদিক থেকে উঠতেছি আর কি, এদিক থেকে উঠতেছি, এদিকে নামবো, তার মানে এদিকে ডাউন, এখানে হচ্ছে আমার কি মানে নিচের অংশ, তারপর উপর থেকে এদিক থেকে উঠতেছি। তাহলে এই অংশটা আমার কি করতে হবে,
ড্যাশ ড্যাশ করতে হবে, ঠিক আছে? তাহলে লেয়ারে চেঞ্জ করতে পারবে না, কোথায় চেঞ্জ করতে হবে? প্রপার্টিসে। এখন হচ্ছে কি এই অবজেক্ট গুলা প্রপার্টিসে চেঞ্জ করতে হবে। তাহলে প্রপার্টিসে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি যে এটা হচ্ছে লাইন টাইপ, তাই না? এখানে এখন আমি প্রপার্টিস আস্তে আস্তে আসতেছে, যে প্রপার্টিস আসলাম, এখান থেকে আমি বলছিলাম ড্যাশ কোথায় আছে, ড্যাশ, এই যে ড্যাশ, ড্যাশ করে দিলাম। ওকে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে কি এই যে এখানে প্রপার্টিস প্যালেটে, তাই না? এখানে করতে পারলে আমার প্রপার্টিস প্যালেটে আসার দরকার নেই, এখান থেকে আমরা ইজিলি করতে পারি। কালার, লাইন ওয়েট, লাইন টাইপ, এগুলো আমরা এখান থেকে করতে পারি, সেজন্য আমার প্রপার্টিস প্যালেটে আসার দরকার পড়তেছে না। তারপর আমরা প্রপার্টিস প্যালেটে দেখাচ্ছি যে লাইন টাইপ আমার এখানে বাই লেয়ার করা আছে, বাই লেয়ারের জায়গায় আমি কি করে দিব, এখানে ক্লিক করে ড্যাশ ড্যাশ করে দিতে চাচ্ছি। কোথায় ড্যাশ ড্যাশ, এ বি সি ডি, যে ড্যাশ ড্যাশ ডট ড্যাশ ডট ড্যাশ ড্যাশ করতে যাচ্ছি। ওকে, ড্যাশ করলাম, দেখছেন এগুলা ড্যাশ হয়ে গেছে। কিন্তু বোঝা যাচ্ছে আমি যদি প্ল্যানটা এভাবে প্রিন্ট দিই, এই যেগুলো যে ডট অ্যাড হয়েছে, ড্যাশ ড্যাশ হয়েছে, বোঝা যাবে? যাবে না। আমি একটু দেখাই, এটার এই কারণটা দেখানোর টার্গেটই হচ্ছে আমার জিডিএফ দিলাম, আচ্ছা দেখুন একটা পেজ দিলাম, আমি একটু প্রিন্টে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা সেন্টার দিলাম, এখানে দিলাম। ওকে, একটু প্রিন্টে প্রিভিউ দেখাই যে আমার এখানে যে এই যে লাইনগুলো যে ড্যাশ ড্যাশ আছে, ডট ডট আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। তাহলে আমার তো প্ল্যান ওখানে ড্যাশ ড্যাশ করে দিলে হবে না, আমার ড্রয়িং যখন প্রিন্ট দিব তখনও কি করতে হবে? বোঝা যেতে হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এটাই হচ্ছে আমার এখনকার টার্গেট। একটা তো বুঝতে পারছেন যে কিভাবে চেঞ্জ করতে, আমি জুম করলে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু জুম করলে তো আর আমরা প্রিন্ট তো আর জুম করে হবে না, তাই না? তাহলে আমাকে এখানে আমি এই অবজেক্ট গুলোকে সিলেক্ট করে আমি এটার লেয়ার প্রপার্টিসে, সরি প্রপার্টিসে এসে ড্যাশ ড্যাশ করলাম, এগুলা বুঝতে পারলাম। ওকে, কিন্তু আমার এটাকে কি করতে হবে? এই যে ডট 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 গুলা এখানে বড় করতে হবে, ফাঁকা জায়গার পরিমাণ কি করতে হবে? বড় করলে তখন কি দেখা যাবে? এই ফাঁকাগুলা দেখা যাবে। এটা কিভাবে করব সেটা দেখবো একটু। সবাই কয়েকটা লেয়ার ক্রিয়েট করেন তাড়াতাড়ি, একটু 20 মিনিট সবাই একটু তাড়াতাড়ি করেন। লেয়ার তো ক্রিয়েট করে লেয়ার 1 2 3 4 দিলাম। কালারটা আমরা আচ্ছা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তাইলে একটু বুঝতে সুবিধা হবে। আমি এটার কালার একটা দিলাম, ওকে, এটার কালার দিলাম অন্যটা, গ্রিন দিলাম। ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কালারটা সমস্যা নাই, কিন্তু আমি লাইন টাইপটা আমার মতো করে দিবেন। দেন আমি লেয়ার 1 এ কন্টিনিউ রাখলাম, সমস্যা নেই, কন্টিনিউ রাখলাম। লেয়ার 2 তে এসে আমি ক্লিক করে আমি এখান থেকে প্রথমটা দিচ্ছি, আইএসও ড্যাশটা দিলাম। ওকে, আপনারাও দিয়ে নেন। লেয়ার 3 তে এসে আমি একটু নিচে এসে সেন্টারটা দিলাম, সেন্টার, ওকে দিলাম। 4 নাম্বারে এসে আমি অন্য একটা দিই, আমরা ড্যাশটা দিই, ড্যাশ 2 দিই। এটা হচ্ছে দ্বিগুণ বুঝাই আর কি। ড্যাশ মানে হচ্ছে নরমাল যে সাইজে থাকবে, ড্যাশ 2টা হচ্ছে তার দ্বিগুণ, মানে দ্বিগুণ ছোট হবে আর কি, আর এটা দ্বিগুণ বড় হবে। হ্যাঁ, এখানের মধ্যে দেখেন পার্থক্য আছে আবার, ড্যাশ ড্যাশ 2 ড্যাশ এক্স 2, এটা কি বোঝাচ্ছে? নরমাল যেটা তার থেকে ড্যাশ 2 মানে হচ্ছে এটা ছোট, আর ড্যাশ 2 মানে হচ্ছে 2 গুণ বড়। ড্যাশ 2 মানে এক্স 2 দিয়ে 2 গুণ বড় দেখাচ্ছে, এটা 2 গুণ ছোট দেখাচ্ছে। ঠিক আছে, আমরা ড্যাশটাই দিই, তাহলে বুঝতে পারলাম। ওকে, চারটা ক্লিক করছেন তাড়াতাড়ি? হ্যাঁ, লাইন টাইপে আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, আমরা কন্টিনিউ না দিই, কন্টিনিউতে প্ল্যানার ডিফারেন্স বোঝা যাবে না, তাই না? আমি এখানে একটা টেক্সটের একটা অপশন দিয়ে দিই, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে কিছু অপশন আছে, নাম আসে, যেমন আপনি কোন একটা প্রজেক্টে গ্যাস লাইন দেখাতে যাচ্ছেন, এই গ্যাস লাইনের জন্য আপনারা লাইন টাইপ এটা চুজ করবেন। ঠিক আছে, ফেন্সিং লাইন মানে কি? বেড়া দেন অনেক সময় বাউন্ডারিতে, বেড়া দেওয়া করতে আপনি এই লাইন টাইপটা ইউজ করতে পারেন, তাহলে আপনার এমনি ওখানে নরমালি ওই ধরনের লাইনটা এসে যাবে। ঠিক আছে, আমাদের আবার কি আছে, অনেক সময় আপনি দেখবেন হট ওয়াটার লাইন যায়, অনেক সময় আমাদের প্রজেক্টে কি যে হট ওয়াটার সাপ্লাই, আমি চাচ্ছি যে হট ওয়াটার সাপ্লাই এটা দেখাতে, এখানে কিন্তু এসডব্লিউ লেখা আছে একটা, মানে এসডব্লিউ দিয়ে কি বোঝাবে? হট ওয়াটার বোঝাবে। আমাদের যে কোল্ড ওয়াটার হট ওয়াটার লাইন যায় না, তাহলে এটার জন্য হয়তো আমি কি লাইনটা দেখাবো, এই লাইনটা একটা ইউজ করবো। ঠিক আছে, আমি এটা দিলাম, একটা ট্যাক্স দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে একটু খেয়াল করেন, আমি লেয়ার 1 এ কি দিছি? লেয়ার 1 এ দিছে হট ওয়াটার এটা, আর এটাতে দিচ্ছি একেড আইএসও প্রথমটা একেবারে। 2 নম্বরে দিছি একেড আইএসও একদম উপরেরটা, একেড আইএসও যে আইএসও ড্যাশ এটা দিছি। ওকে, এরপরে 3 নম্বরে দিছি লেয়ার 3 তে দিছি সেন্টার, যে সেন্টারটা, সেন্টার। ওকে, আর 4 নম্বরে দিছি আমি ড্যাশ,
যে ড্যাশড। ওকে, চারটা লেয়ার ক্রিয়েট করেন। এখানে ড্যাশ করলাম, এই ড্যাশটা করার পরেও আমার ড্রয়িং এ প্রিন্ট করার পর ড্যাশ ড্যাশ গুলা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ড্যাশ গুলাকে বড় করতে হবে। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে ছোট করতে হইতে পারে। আমরা যখন ছোট ছোট ড্রয়িং করবো 5 ইঞ্চি 10 ইঞ্চি, ওই ক্ষেত্রে আবার অন্য অপশন আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা চারটা করছেন সবাই? আচ্ছা, চারটা লাইন ড্র করেন। এখন চারটা লেয়ারে চারটা লাইন ড্র করেন একটু উপরে। আমরা প্রথম লেয়ার 1টাকে কারেন্ট লেয়ার করলাম। অবশ্যই মাপটা 50 ফিটে করবেন, তাহলে ভ্যালুটা বুঝতে সুবিধা হবে। লাইন কমান্ডে ঢুকে যে লেয়ার 1 এ একটা লাইন ক্লিক করলাম, ক্লিক করে স্ট্রেট হরিজন্টালি আমি 50 ফিটে, 50 ফিট না আমরা 30 ফিটে করি, যেহেতু এটা থেকে বেশি বড় না হয়। 30 ফিটে সবগুলা লাইনে 30 ফিটে রাখেন। ওকে, অথবা আপনি কি করতে পারেন, এটাকে কপি করে নিতে পারেন। না, একে কপি করে আমি আরো 3টা কপি করলাম। ওকে, কপি করে এইটাকে আমি লেয়ার চেঞ্জ করে দিচ্ছি আর কি। 2 নাম্বারটাকে লেয়ার 2 তে পাঠাইলাম। 3 নাম্বারটা লেয়ারের কালার আমি চেঞ্জ করি নাই, মেবি 3 নাম্বারের লেয়ারের কালার অন্যটা দিই, কালার যেটা খুব সমস্যা নাই। এটাকে আমি 3 নাম্বারটাকে 3 নাম্বার লেয়ারে পাঠাইলাম, 4 নাম্বারটাকে 4 নাম্বার লেয়ারে দিলাম। আমার কিন্তু এখন একটু জুম করলে বোঝা যাবে। এই যে দেখছেন এখানে এইচডব্লিউ লেখা আছে, জুম করলে দেখা যাচ্ছে। এই যে এটাতে ড্যাশ আসছে, এটাতে এই যে সেন্টার লাইন আসছে, আর এটাতে ড্যাশ দিছি আর কি, তাই না? এটাতে আইএসও ড্যাশ দিছি, এটাতে ড্যাশ দিছি, হোয়াটএভার। কিন্তু আচ্ছা, আগে চারটা করে নেন, তারপর আমি আগাচ্ছি সবাই। ইয়েস, আচ্ছা এখন দেখেন একটু এই অবস্থায়, যে আমি এই অবস্থায় রাখেন, এই মানে জুম করে এই অবস্থায় রাখেন। এই যে এটাতে চারটা যে 4 ধরনের, বোঝা যাচ্ছে? কালার না, লাইন টাইপ। লাইন টাইপ কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? এই যে এটা হট ওয়াটার, এটা এইচডব্লিউ টা লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এটা একটু ড্যাশটা দেখা যাচ্ছে, এটা সেন্টার লাইন, এটাও বোঝা যাচ্ছে না। এটা যে ড্যাশ ড্যাশ আছে, এটা বোঝা যাচ্ছে। এটা শুধুমাত্র একটা বোঝা যাচ্ছে, আর কোনোটাই কি হচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখন আমি যদি এই অবস্থায় প্রিন্ট দিই, কোনোটাই বোঝা যাবে? তাহলে আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এগুলা তো লাইন টাইপ দিলাম, কিন্তু লাইন টাইপ দিলে সেটা যাতে আমার প্রিন্টেও কি হয়, দেখা যায়, ভিজিবল হয় যে এটা হট ওয়াটার লাইন, এটা ড্যাশ ড্যাশ লাইন, এটা এ লাইন। এটার জন্য কি করতে হবে আপনাকে? এটার জন্য হচ্ছে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে বলছে? লাইন টাইপ স্কেল। দেন আমি এই অবস্থায় জুম যে অবস্থায় আছে এই অবস্থায় থাকলাম। আমি প্রথমটা সবগুলাকে একসাথে করতেছি, আমি একটা একটা দেখাচ্ছি। কেন? প্রত্যেকটা লাইন টাইপের জন্য লাইন টাইপ স্কেল সেম নাও হইতে পারে। ঠিক আছে, মানে সেম লাইন টাইপ স্কেলে দেখা যাবে সেটা নেসেসারি না। এখন সবগুলা লাইন টাইপ স্কেল কিন্তু সেম আছে, এগুলা সবগুলা লাইন টাইপ স্কেল কি আছে এখন? সেম আছে। সেম সেটা কত একটু দেখি। এবং এটা দেখার জন্য আমাকে প্রপার্টিস আসতে হবে। সবগুলো আমি সিলেক্ট করলাম, প্রপার্টিস প্যালেটে আসলাম। প্রপার্টিস প্যালেটে আসার পর জেনারেলের মধ্যে দেখেন একটা অপশন আছে, এই যে লাইন টাইপ স্কেল। ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা লাইন টাইপ স্কেল কত আছে? 1 আছে। তার মানে লাইন টাইপ স্কেল এখন 1 আছে। তাহলে 1 থাকা অবস্থায় এখন আমি যদি সবগুলো সেম করি, তাহলে আবার কি, তারা দেখতে ইয়া হবে। এখন আমি বলছি কি, কিছু ক্ষেত্রে আপনাকে এই লাইন টাইপের স্কেল বাড়াইতে হইতে পারে, কিছু ক্ষেত্রে কমাইতে হইতে পারে। এখন আমার এটা দেখা যাচ্ছে না, দেখেন আমি একটু জুম করলে দেখা যাবে। তাহলে লাইন টাইপ স্কেল বড় করতে হবে না ছোট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কিন্তু জুম যেভাবে আছে সেইভাবেই রাখি, তাতে বুঝতে সুবিধা হয়। প্রপার্টিসে আসলাম, লাইন টাইপ স্কেল 1 আছে, এটাকে একটু বড় করলাম, 10 করলাম। 10 করার পরেও দেখা যাচ্ছে, হ্যাঁ একটু একটু বোঝা যাচ্ছে, তাই না? তাই কিন্তু এখনো কি ভিজিবল না। আর তাহলে আমাকে ভিজিবল করতে হলে আরেকটু করতে হবে, আরো বড় করতে হবে। 10 দিয়ে হইল না, আমি এখানে একটু 30 করলাম। তা এখন মোটামুটি একটু দেখা যাচ্ছে, কিন্তু তাও কি প্রিন্ট দিলে হয়তো ভালো আসবে না। তাহলে 30 দিয়ে হচ্ছে না এটার ক্ষেত্রে। এটা নির্ভর করবে কিন্তু আপনি কোথায় কতটুকুর মধ্যে জায়গাটা ড্রয়িং করতেছেন সেটার উপর। আমি 30 ফিটের মধ্যে দেখাচ্ছি এরকম, কিন্তু আপনি যদি আপনার ড্রয়িংটা যদি 500 ফিট বা 200 ফিট হয়, তাহলে আপনাকে আরো কি করতে হবে, আরো বড় করতে হইতে পারে। ঠিক আছে, সেটা নির্ভর করবে আপনার কত স্কেলে ড্রয়িংটা করতেছেন, কোন জায়গায় ড্রয়িংটা করতেছেন, সেটার উপর নির্ভর করে আপনাকে লাইন টাইপ স্কেলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দিলাম, এটাকে দিলাম আর একটু বাড়ালাম, 50 করলাম। ওকে, এখন দেখা যাচ্ছে, তাই না? আমি মনে করলাম যে হ্যাঁ এখন ঠিক আছে, প্রিন্ট দিলে আসবে। আর এটা তো অলরেডি বোঝাই যাচ্ছে, এটা অলরেডি কততে বোঝা যাচ্ছে, এটা অলরেডি 1 এ বোঝা যাচ্ছে। আমি যদি এই যে এটা ড্যাশ ড্যাশ আছে, বোঝা যাচ্ছে না? আমি তো অলরেডি 1 এ বোঝা যাচ্ছে, এটা 50 এ বোঝা যাচ্ছে, এটা 1 এ বোঝা যাচ্ছে। সাপোজ তারপর একটু বোঝার জন্য আমি একটু বাড়াইলাম, 2 করলাম, আর একটু কি বড় হয়েছে আর কি। ওকে, এখন এটা তো দেখা যাচ্ছে না, এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি 50 করলাম।
দেখেন এই যে 50 করাতে আমাকে এই যে সেন্টার, এটা সেন্টারটা কেন, ওই যে মাঝখানে আরেকটা ডট ড্যাশ আছে আর কি। তাহলে 50 করাতে এটা কি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আমার এখানে আর একটু কমানো দরকার, তাহলে আমি একটু কমাই দিই। তাহলে এখানে করলাম 20। দেখেন এখন মোটামুটি এটা কি সেন্টার লাইনের মতো একটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে একটাতে টুতে ওকে, একটাতে 50 দিয়ে বোঝা যাচ্ছে, আরেকটাতে কততে 20 তে বোঝা যাচ্ছে। আবার এটাতে যদি আমি সিলেক্ট করলাম, এটা আমি দিলাম সাপোজ একটু বাড়াই দিই 40, এখন এটা ড্যাশ ড্যাশটা বোঝা যাচ্ছে, তাই না? আগে এটাতে 2 দিয়ে বোঝা যাচ্ছে, আর এটাতে কততে ড্যাশ যেটা টাইপ এটাতে 40 দিয়ে বোঝা যাচ্ছে। তাহলে আপনাকে কোন একটা অবজেক্টের লাইন টাইপ চেঞ্জ করলেই তার ওই জিনিসটা ওখানে আপনার ড্রয়িং এ দেখা যাবে নেসেসারি না। লাইন টাইপ চেঞ্জ করার পরে আপনাকে কি চেঞ্জ করতে হতে পারে, লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে? এখানে আমাদের সেটাই করতে হবে। এই যে এখানে, এই যে আমি এখানে বোঝা যাচ্ছে না, আমি জুম করলে দেখা যাচ্ছে, তাহলে আমার লাইন টাইপ স্কেল কি করতে হবে, বড় করতে হবে। যেখানে আসলাম আমি কত বড় করব সেটা নির্ভর করবে এখানে কিভাবে দেখা যাচ্ছে সেটার উপর। সাপোজ আমি 10 করলাম, এই যে 10, এই যে 10 এ মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে হয়তো এটা কি দেখা যাবে আর কি মোটামুটি, ঠিক আছে না? এটা নির্ভর করবে আপনি কতটুকু এলাকার মধ্যে ড্রয়িংটা করছেন, এটার পার্সপেক্টিভে এটাকে ঠিক করতে হবে। ওকে, লাইন ট্যাব স্কেল বুঝাতে পারছেন তো নাকি? লাইন ট্যাব এবং লাইন ট্যাব স্কেল, আপনাকে লাইন ট্যাব চেঞ্জ করার পরেও অনেক সময় করতে হবে কি, আপনাকে লাইন ট্যাব স্কেল চেঞ্জ করতে হতে পারে। এখন লাইন ট্যাব স্কেলটা চেঞ্জ করার জন্য আপনারা কি কোথায় আসবেন, অবজেক্টগুলো সিলেক্ট করে প্রপার্টিজ প্যালেটে আসবেন। হ্যাঁ, কিসের ম্যাচ? খেয়াল করেন এখানে, এদিকে খেয়াল করেন, আমার এখানে খেয়াল করেন, আরে এখানে খেয়াল করেন। আমি এই যে অবজেক্ট সিলেক্ট করার পরে, এখানে এসে প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতেছি। কারণ আপনার প্রপার্টিস, আমার এখানে প্রপার্টিস প্যালেট আছে, আপনার কি আছে? না, এটা না থাকলে কেমনে আনবেন? হ্যাঁ, এখানে কিন্তু আমরা এগুলো আগে ক্লাসে দেখাই দিছি যে কিভাবে লেয়ার প্রপার্টিস ম্যানেজার ডকিং করবেন আর প্রপার্টিস প্যালেটটা ডকিং করবেন। এখানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার শর্টকাট কি, অথবা এটাতে ক্লিক করলে হয়, তাই না? এরপরে প্রপার্টিস প্যালেটের শর্টকাট কি, সিএচ অথবা পিআর, তাই না? সিএচ অথবা পিআর, অথবা আপনি যে ভিউ ট্যাবে আসে দেখেন এই যে প্রপার্টিস, এটা যদি ক্লিক করে, আমার এখন আছে প্রপার্টিস প্যালেট আছে না, এটা প্রপার্টিস প্যালেট নরমালি থাকবে না, লেয়ার প্রপার্টিস ম্যানেজার এখানে থাকবে না, এখানে থাকে, এই যে এখানে চলে গেছে, এখন আছে। এই জিনিসটা এখানে ডকিং করাটা আমি প্রথম দিকে দেখাইছিলাম যে যাতে এই দুইটা জিনিস আমার সব সময় থাকে। তাহলে একটা হচ্ছে লেয়ার প্রপার্টিস এর শর্টকাট হচ্ছে এল, এ লিখে এন্টার করবেন, এটা এভাবে আসে সাধারণত এইভাবে, তাই না? এখানে এভাবে থাকে। আমি বলছিলাম কি, এটাকে যে বার যেখানে আছে এই বারটাকে ধরে মাউসে ক্লিক করে যখন আপনি বামে এনে এইভাবে ইনভিজিবল হবে ছেড়ে দিবেন, তখন এখানে কি হবে, ডকিং হবে। ডকিং হওয়ার পর নামের উপর আসলে এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে অটো হাইড এর অপশন। এটাতে ক্লিক করলে অটো হাইড হয়ে যাবে। অটো হাইড হলে কি হয়, মাউস যখন আনবেন সে ওপেন হবে, মাউস চলাইলে আবার চলে আসবে। তাহলে প্রপার্টিস প্যালেটের শর্টকাট কি বলছিলাম, পিআর, অথবা এই যে এখানে ক্লিক করলে আসে, দেখেন এই যে অ্যারো, এখানে অ্যারোটাতে ক্লিক করলেও হবে। এটার শর্টকাট কিন্তু কন্ট্রোল+1 ও, পিআর, সিএচ, কন্ট্রোল+1, অথবা যে ভিউ ট্যাব, অথবা যে অ্যারো, অনেক জায়গায় অনেক অপশন আছে। প্রপার্টিস এর শর্টকাট, প্রপার্টিস প্যালেটের শর্টকাট কি, পিআর, এটা মনে রাখবেন, কারণ এখান থেকে আমরা যাবো না, পি আর লিখে এন্টার করলাম, এই যে প্রপার্টিস প্যালেট আসছে। প্রপার্টিস প্যালেটও ঠিক সেম ভাবে আমি ডকিং করছিলাম, তাই না? এটা নরমালি এভাবে আসে। আমি বলছিলাম এই যে বারটাতে ক্লিক করে ধরে বাম পাশে এনে ছেড়ে দিবেন, এরপর এখানে অটো হাইড করে রাখবেন। ওকে, তো আমি বারবার, আর এইগুলা কি না থাকলে, এখন আপনাদের না থাকলে বুঝতে হবে যে কি এখানে প্রপার্টিস প্যালেটটা আনতে হবে, ঠিক আছে? এই যে সিলেক্ট করলাম, অবজেক্টগুলো সিলেক্ট করে তারপর প্রপার্টিস প্যালেট আসছে, তারপরে লাইন ট্যাব স্কেল চেঞ্জ করার কথা বলছি, ঠিক আছে? ইয়াটা ডাউনলোডের যে লিংক আছে সেই লিংক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখাচ্ছি, এটা দেখাবো। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারেন। আমার কাছে এটা ঠিক আছে? হ্যাঁ, যে ইয়েটা দিচ্ছি এটা কিন্তু একটা রার ফাইল, ঠিক আছে? ওয়াই কিওয়ার্ডস এর ওয়াই কিওয়ার্ডসটা কিন্তু আমার, আপনাদের দেখবেন এখানে অলরেডি কি করা আছে, ইনস্টল করা আছে, ঠিক আছে? অলরেডি কি করা আছে, ইনস্টল করা আছে, থাকবে, না থাকলে আমি করে নিব, সমস্যা নেই। আপাতত আপনারা এটা আনইনস্টল করার দরকার নেই, ঠিক আছে? একটু দেখে নেন কিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার প্রসেস খুব ইজি, সিম্পল, ঠিক আছে? আমি প্রথমে এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। ওকে, এখানে আনইনস্টল করলাম। দেখেন আমার এখানে
YQRs আনইনস্টল হয়ে গেছে অলরেডি। আমি যদি এখন YQ লিখি, আমার কোনো কমান্ড আসছে, এখনো আসতেছে, তার মানে আমি একটু চেঞ্জ করি। ইয়েস, আমি একদম প্রপারলি এটাকে আনইনস্টল করি, নাইলে আবার কি ডিফারেন্সটা বোঝা যাবে না। ওকে, আমি একটু ডিফল্ট সেটিং এ চলে যাই। আপনারা কি করবেন না, কারণ প্রত্যেকটাতে আবার চেঞ্জ করতে গেলে কালকে ক্লাসটা আমি করতে পারবো না। ঠিক আছে, আপনারা জাস্ট নিজেদেরটাতে ইনস্টল করুন। আমি রিসেট দিলাম, আমার কাস্টম সেটিং মানে কি YQRs কে কি করে দিবে, রিমুভ করে দিবে। যখন ডিফল্ট সেটিং এ চলে যাবেন অটোক্যাড এর, তখন অটোক্যাড এর সাথে এটা একটা প্লাগইন ইউজ করছিলাম এতক্ষণ, ঠিক আছে, তার মেমোরিতে এটা আমরা ছিল। এখন আমি তাকে কি করে দিয়েছি, ডিফল্ট সেটিং এ দিয়ে গেছি, তাহলে আমার YQRs টা এখান থেকে কি হয়ে গেছে, অলরেডি রিমুভ হয়ে যাবে আর কি। ওকে, যেমন আমি এখন YQ লিখলে আর কোনো কিছু আসবে না। YQ যে এতক্ষণ যে কমান্ড গুলো আসছে এগুলা কিছুই আসছে না, তাই না? YQRs আর নাই আমার এখানে। তার এই আমার 22 অটোক্যাড 22 এটা তার YQRs এর কোনো অপশন নাই। ওকে, তাহলে YQRs ইনস্টল করার জন্য আমি যে ফাইলটা দিছি আপনাদেরকে, সেটা যখন আপনারা ডাউনলোড করবেন, তখন এটা এরকম একটা ফোল্ডার, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিই আর কি। ওকে, যদিও আমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আর কি। তারপর আমরা প্রথম থেকে দেখাই একটু। অবশ্যই আমরা এইটাকে যে ফাইলটা আপনাদের দিব সেটা হচ্ছে একটা রার ফাইল, ঠিক আছে? আমার এখানে রার ফাইলটা আছে, কোনটা, এটা রার ফাইলটা আপনাদের কাছে সংগ্রহে রাখবেন। কেন? কারণ কোনো কারণে আপনার YQRs যদি কোনো কারণে কি হয়, কোনো কারণে কি হয়ে গেছে, করাপ্টেড হয়ে গেছে, তাহলে আপনি আবার রার ফাইল থেকে কি করতে পারবেন, প্রপারলি ইনস্টল করতে পারবেন আর কি। ওকে, তাহলে এই যে এই ধরনের ফাইলটা আসবে ডাউনলোড করার পরে, আমি এটাকেও ডিলিট করি। এটাকে রার ফাইল যখন হয়, রার ফাইলকে কি করতে হবে, আনরার করতে হবে, অথবা জিপ ফাইল হলে কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে? আপনাকে সফটওয়্যার 7zip অথবা উইন্ডার এই ধরনের সফটওয়্যার থাকতে হবে, নাইলে এটাকে কি, ওই যে আমার এখানে উইন্ডার দেখাচ্ছে, তাই না? উইন্ডার সফটওয়্যারটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। যদি না থাকে অবশ্যই আগে কি করে নেবেন, উইন্ডার ইনস্টল করে নেবেন। যেখানে সার্চ দিবেন উইন্ডার, যদি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ইয়েগুলাই রার ফাইল থাকে আর কি, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার উইন্ডারটা, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর কি। এখন এরপরে এই যে এখানে এসে এরকম করে দেখাবে এটাকে, অথবা 7zip রেগুলার ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আনজিপ করতে হবে। এটাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এরপরে এটা আসলে ওকে দিব। ওকে, ওকে দেওয়ার পর অ্যাকচুয়ালি সে এখান থেকে আরেকটা কি ফোল্ডার জেনারেট করছে, ঠিক আছে? YQRs একটা ফোল্ডার জেনারেট করবে। এটাতে যদি ডাবল ক্লিক করে দেখবেন এখানে আরো একটা ফোল্ডার আছে, এভাবে আসার কথা। আমি ভিতরের থেকে, যেহেতু দুইবার আসছে শব্দটা, আমি এই যে এটাকে কপি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম ফোল্ডারটাকে, পুরো ফোল্ডারটাকে। আমি বাইরেরটাকে করতে পারতাম, সমস্যা নেই, এটাকে করলেও সমস্যা নেই। এটাকে কপি করে কোথায় নিয়ে আসবো, দিস পিসি লোকাল ডিস্ক সি তে। আমাদের সকল সফটওয়্যার গুলো সাধারণত কোথায় ইনস্টল হয়, সি ড্রাইভে হয়, ঠিক আছে? এটাতে এসে এখানে পেস্ট করব, সি ড্রাইভে পেস্ট করছি, ঠিক আছে? পেস্ট করলাম, আসছে, পেস্ট করা হয়নি নাকি, পেস্ট আসছে অলরেডি, কোথাও উপরে আসছে, মানে কোথায় আসছে, YQRs কই লেখা, এই যে নিচে আসছে, এটার জন্য দেখা যাচ্ছে না। এই যে YQRs ফোল্ডার কোথায় দিছি, সি ড্রাইভে দিবেন, ঠিক আছে? সি ড্রাইভে এখানে দেখেন আরো কিছু ফোল্ডার আছে, SYS, এখানে আরো কিছু ফোল্ডার আছে, এগুলো এখানে এই অবস্থায় থাকুক। ওকে, এরপরে এটা করার পরে অটোক্যাডে ঢুকতে হবে, ঠিক আছে? অটোক্যাডে ঢুকে অপশনস এর শর্টকাট কি বলছিলাম, ওপি লিখে এন্টার করবেন। ওপি লিখে এন্টার করলাম। ওপি লিখে এন্টার করার পর আমরা এগুলা নিয়ে কথা বলছিলাম, এই যে ফাইলস অপশন, প্রথম অপশনটাতে আসতে হবে। কোন অপশনটা, ফাইলসে, ফাইলসের প্রথম অপশনে ক্লিক করতে হবে, এটাতে সাপোর্ট ফাইল সার্চ বার, এই যে প্লাস সাইন আছে না, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এগুলা অটোক্যাডের ডিফল্ট কি, ডিফল্ট সাপোর্ট আর কি, ঠিক আছে? তো আমরা এখানে আমাদের YQRs প্লাগইনটাকে অ্যাড করব, এখানে সাপোর্ট ফাইলে অ্যাড করার জন্য যে অ্যাড আছে না, অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড করার অপশন আসতেছে। এই অবস্থায় অ্যাডে ক্লিক করার সাথে সাথে ব্রাউজে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এই অপশনটা আসবে, আর কোথাও ক্লিক করবেন না, ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আমরা ফোল্ডারটাকে কোথায় রাখছিলাম, সি ড্রাইভে, লোকাল ডিস্ক সি, এই যে YQRs এই অপশনটাকে অ্যাড করার দরকার নেই, এটাতে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকছি, ঠিক আছে? YQRs ফোল্ডারটাতে ভিতরে ঢুকছি। YQRs ফোল্ডারের ভিতরে SYS নামের একটা ফোল্ডার আছে, এটা সিস্টেম ফোল্ডার আর কি। এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করবেন,
এটাকে ওপেন দিবেন। ঠিক আছে, দেখেন কাকে অ্যাড করছি, সি ড্রাইভের ওয়াইকিউআরস ফোল্ডারে এসওয়াইএস ফোল্ডারটাকে অ্যাড করছি, একটা অ্যাড করলাম। আরো এরকম 4টা জিনিস অ্যাড করতে হবে সেম লোকেশন থেকে। আবার অ্যাডে ক্লিক করবেন, আবার ব্রাউজে ক্লিক করবেন, আবার কোথায় আসবেন, সি ড্রাইভ ওয়াইকিউআরস। এখন সিস্টেমটাতে অলরেডি অ্যাড করে ফেলছি, এখন সিস্টেমের ভিতরে ইন করতে হবে। ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে ফোল্ডার গুলো আছে এগুলোর মধ্যে সবগুলো আপনাকে অ্যাড করার দরকার নাই, এই প্রথম 4টা অপশন আপনি অ্যাড করবেন। 3টা অ্যাড করলে হয়, 2 থাকলে কিছু জিনিস আমরা এক্সট্রা পাই আর কি। তাহলে কোনটা কোনটা, ফন্টস, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2, ফন্টস, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2 এগুলাকে অ্যাড করতে হবে। সবগুলোকে আলাদা আলাদা করে অ্যাড করতে হবে, একসাথে অ্যাড করার কোনো অপশন নাই, যেহেতু একটা একটা অ্যাড হয়। ঠিক আছে, এই ফন্টে ক্লিক করলাম, ওপেন দিলাম, এই যে এখানে ফন্টস অ্যাড হয়েছে। আবার অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ ওয়াইকিউআরস এ ঢুকলাম, সিস্টেমে ঢুকলাম, লাইব্রেরি, ওপেন, অ্যাড, ব্রাউজ, ওয়াইকিউআরস, সিস্টেম, ইউজার 1, অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ ওয়াইকিউআরস, সিস্টেম, ইউজার 2, ওপেন। আমার 5টা জিনিস অ্যাড হয়ে গেছে। সিস্টেম ফোল্ডারটা অ্যাড করছি, সিস্টেমের মধ্যে ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2 অ্যাড করলাম। ওকে, এই 5টা জিনিস অ্যাড করতে হবে। এরপরে অ্যাপ্লাই দিতে হবে, অবশ্যই অবশ্যই কি দিতে হবে, অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে তারপর ওকে দিবেন। ক্লিয়ার, অ্যাপ্লাই দেওয়ার পর তারপর ওকে। এখনো এখানে আসবে না, এটা হচ্ছে মেনু বারে শো করে, আমার তো মেনু বার হাইড হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি, শো মেনু বার দিই, তাইলেও কিন্তু নাই, তাই না? আপনি অ্যাড করার পরে সাথে সাথে এখানে আসবে না, আপনাকে কি করতে হবে, অ্যাড করার পরে অ্যাপ্লাই ওকে দিয়ে দেওয়ার পরে এটা থেকে বের হয়ে আসতে হবে, অটোকেট থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে হবে। অবশ্যই অবশ্যই যতগুলো ফাইল আছে সবগুলো ক্যান্সেল করে অটোকেট থেকে বের হয়ে আসতে হবে, তারপর আবার অটোকেটে ঢুকবেন। ঠিক আছে, অটোকেটে ঢোকার পরে আপনার এই মেসেজটা আসবে। ঠিক আছে, দেখেন এই যে আমাকে বলছে এটা একটা লিভস, এই যে ওয়াইকিউআর সিস্টেম, এটাকে আমি অ্যাড করতে চাচ্ছি কিনা। আমরা এখানে অলওয়েজ লোড দিব। অলওয়েজ লোড দিলে কি পরবর্তীতে আর এই জিনিসটা আমাকে মেসেজটা দিবে না। অলওয়েজ লোডে ক্লিক করলাম, এটা আবার আসছে, যেহেতু আমরা কয়েকটা জিনিস অ্যাড করছিলাম, তাই না? আবার অলওয়েজ লোড দিবেন, তাহলে যতবার আসছে 2বারই আসবে সাধারণত অলওয়েজ লোডের ব্যাপারটা। যার সাথে সাথে আপনার এটা এই যে মেনুবারটা হাইট থাকলেও সে মেনুবারটাকে অটোমেটিক কি করে দিত, শো করে দিত আর কি। শো করে দেওয়ার পর দেখেন এখানে কিছু টুলবার আসছে, এখানে একটা লেখা আসছে। এতক্ষণ তো ওয়াইকিউআরস দেখা যাচ্ছে, তাই না? এখন কি ওয়াইকিউআরস দেখা যাচ্ছে? এটা হচ্ছে চাইনিজ ভাষায় আসছে, যেহেতু চাইনিজদের, তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আসছে। তাহলে আপনাকে এখন কিছু সেটিংস করতে হবে এখানে। প্রথম সেটিংসটা কি, ল্যাঙ্গুয়েজ সেটিংস করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেটিংস করার জন্য কি করবেন, আপনি যে এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথম অপশনটা, এখানে ক্লিক করার পর এটা প্রথম অপশনটা, এটা শর্টকাটটা কি মনে রাখতে পারেন, যে ওয়াইকিউ এস ওয়াই এস, মনে রাখার দরকার নাই আর কি, জাস্ট দেখালাম। ওই যে সিস্টেম অ্যাড করছি মনে আছে তো, এটা হচ্ছে ওই জিনিসটা, সিস্টেম প্রেফারেন্স যাবে আর কি। তাহলে কি করবেন, মনে রাখতে পারেন এটা, যে এটাতে ক্লিক করার পর চাইনিজের এটার উপরে ক্লিক করার প্রথম অপশনটা, এরপর এটাতে মাউস আনলে যে ড্রপ ডাউন আসবে এটার প্রথম অপশনটা, অথবা এটা ওয়াইকিউ এস ওয়াই এস, এই জিনিসটা মনে রাখতে পারেন। যে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা নোটপ্যাড ওপেন হবে। ঠিক আছে, এই নোটপ্যাডে অনেক সেটিংস করতে হবে। আমি জাস্ট আজকে আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ চেঞ্জটা আমি দেখাচ্ছি। দেন নোটপ্যাড ওপেন হওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন, সবগুলো কিন্তু চেঞ্জ করবেন না, কিছু চেঞ্জ করলে তার সাথে আবার কাজ করবে না। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ অপশন লেখা আছে কোথায়, এই যে নোটপ্যাডে, যে ল্যাঙ্গুয়েজে কত দেয়া আছে, 1, ডিফল্ট অবস্থায় 1 দেয়া থাকবে। এখানে 1 বলতে বোঝাচ্ছে চাইনিজ ভাষা। ইংলিশের জন্য কত, ইংলিশের জন্য 0, তাহলে আমাকে এটা 0 করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই যে এখানে ক্লিক করলাম, এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করলাম, তারপর 0 দিলাম। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজকে কি করে দিচ্ছি, ইংলিশ করে দিচ্ছি, 0 হচ্ছে ইংলিশ বুঝবে। এরপরে অবশ্যই 0 করার পরে ফাইলসে এসে সেভ দিতে হবে, অথবা কন্ট্রোল এস দিতে হবে। শর্টকাট হচ্ছে কি, সেভের শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এস। তা আমি সেভ করলাম। ঠিক আছে, ফাইলে এসে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পর অবশ্যই নোটপ্যাডটাকে অফ করতে হবে, ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পর এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, এটাও ক্যান্সেল করে দিলাম। এখন সে ইংলিশ হয়ে যাবে। ওকে, দেখেন ওয়াইকিউআরস ইংলিশ হয়ে গেছে। ওকে,
তাহলে এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। এখানে টুলবার গুলো আমরা ইউজ করবো না, টুলবারটাকে হাইড করে দিতে দেওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে, ওয়াই কিওয়ার্ডসে আসবেন। এই যে ওটা যেটা 1 নাম্বার ছিল সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সিস্টেম সেটআপ, 2 নাম্বার এখানে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে ইউজার প্রেফারেন্স, তাই না? এখন পরবর্তীতে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করতে যাইবো তখন এই যে সিস্টেম ইউজার প্রেফারেন্স আসবে, এখানে এটাতে ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন হয়। আমি চাচ্ছি এই যে এগুলোকে হাইড করে দিতে, হাইড করে দিতে হলে কি করতে হবে, যে সিস্টেম সেটআপ হাইড ওয়াই কিওয়ার্ডস টুলবার, এই অপশনটা 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন, তাহলে হাইড হয়ে যাবে। আমরা এখন এখান থেকে ইউজ করতে করে করে আসবো আর কি। ওকে, পারবেন তো নাকি? এখন এখানে আরো 2টা জিনিস সেটিং করতে হবে, এটাও দেখাই দিই। তাহলে একটা হচ্ছে এই যে সিস্টেম সেটআপে আসলাম, একটা হচ্ছে ইউনিট সেট করতে হবে। আমরা তো অটোকে ইউনিট সেট করছি, তাই না? কোন ইউনিটে কাজ করতেছি আমরা, ফিট ইঞ্চিতে, তাই না? তাহলে এখানেও আপনাকে অবশ্যই কি রাখতে হবে, ইঞ্চিতে রাখতে হবে। দেখেন এই যে ওয়াই কিউ, এটাতে সেট ডিফল্ট ইউনিট, এটাতে আসবেন, অথবা ওয়াই কিউ ইউএন লিখে এন্টার করলে আসবে আর কি। হোয়াটএভার আমরা এখানে না যাই, সেট ডিফল্ট ইউনিট এটা একবার করলে আপনার এই ফাইল আর করতে হবে না। যে এটা ক্লিক করার পর এখানে 4টা অপশন আসছে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ইঞ্চি। তাহলে আমরা এখানে ডিফল্ট অবস্থায় কোথায় আছে, ইঞ্চিতে। আপনি একটা একবার অ্যাসিওর হয়ে নেবেন যেটা ইঞ্চিতে আছে কিনা। আর যদি মিলিমিটারে কাজ করতে হয় তখন মিলিমিটার দিবেন, মিটারে কাজ করলে তখন মিটার দিবেন, সেন্টিমিটার হলে এটা চেঞ্জ করতে হবে আর কি। তাহলে আমরা আমাদের ড্রয়িং গুলো আমরা ইঞ্চিতে করতেছি, তাহলে ইঞ্চিতে করব, ওকে করব। একটা 2টা সেটিং দেখলাম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি ইউনিট। 3 নাম্বার অপশন ওই যে যেটা প্রথমে পপ আপ হয়েছিল, তাই না? একটা অপশন আসছিল, সেটা কি জিনিস, সেটা হচ্ছে এখানে আছে সিস্টেম সেটআপ। এই যে এখানে আসার পর দেখবেন এই যে অপশনটা সেট ডিডব্লিউজি অর সিস্টেম স্কেল, এটা হচ্ছে কি স্কেল সেট করতে হবে এখানে। এই অপশনটা আগে করছিলাম ইউনিট, এখন করতেছি কি স্কেল। এই যে স্কেলে ক্লিক করবেন, ক্লিক ওই যে তখন এটা প্রথম অবস্থায় এটাই আসছিল, ঠিক আছে? এখানে অবশ্যই আপনাকে এই যে মেইন স্কেল এটাকে 1:1 করবেন। 1:1 বলতে কি বোঝাচ্ছে, আমাদের যে অটোক্যাডের যে 1 ইঞ্চি আর ওয়াই কিওয়ার্ডসে 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি ধরে নিব আর কি, সমান সমান, ঠিক আছে? তাহলে তাদের মধ্যে কি ওখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, ওখানে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি হিসেবে হবে। তাহলে মেইন স্কেল সবসময় কত করবেন, এখানে 1 করবেন। ওকে, যতবারই এই জিনিসটা আসবে, যদি দেখেন যে এটা আসছে কোনো কারণে কাজ করতে গিয়ে কি হয়েছে, পপ আপ হয়ে আসছে কি ওয়াই কিওয়ার্ড সেট ড্রয়িং স্কেল, তাহলে তখন ততবারই কি করে দিবেন, এখানে মেইন স্কেলে এসে এখানে ডাবল ক্লিক করলে পুরোটাই সিলেক্টেড হয়ে যাবে। এই যে নিচে ডাবল ক্লিক করলে সিলেক্টেড হয়ে গেলে 1 করে দিলাম।